অ্যানালাইসিস করতে আসবো। তো সবার আগে আমি একটু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিতে চাই যে আমি এই মাঝখানে মূলত এই ম্যাথ যে পুরো বিষয়টা আমি যেভাবে সাজাইছিলাম সেভাবে ডেলিভার করতে পারি নাই। আমার ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে, ব্যক্তিগত পরীক্ষা ছিল, এই সব মিলে আমি পারি নাই। তো আমি মূলত কি বলেছিলাম যে প্রথমে আমরা সরলরেখার ক্লাস নেব, তারপরে বৃত্তের ক্লাস নেব, তারপরে কনিক্সের ক্লাস নেব। তো এখানে আমরা সরলরেখা বৃত্তের ক্লাসটা ঠিকই নিয়েছি, কনিক্সের ক্লাসটা স্কিপ করে গেছিল। তো সেই কনিক্সের উপরই আমরা আজকে ক্লাস নিব। এই কনিক্সের উপর আমরা মেইনলি ফোকাস দেব হচ্ছে এমসিকিউ ভিত্তিক। এমসিকিউর পাশাপাশি আমরা অবশ্যই সিকিউ নিয়েও অ্যানালাইসিস করব যে কিভাবে কত ধরনের সিকিউ কোশ্চেন আসতে পারে। সিকিউ না, মেইনলি এখানে কত ধরনের কোশ্চেন আসতে পারে, কিভাবে অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো আসে, এন্ড তুমি কনিক্সের উপর প্রিপারেশনটা কিভাবে নিবা। কারণ এখন তোমাদের শেষ সময়, আমি ধরে নিব তোমরা কনিক্স সবই পারো। তো আমি একটু তোমাদের এই ক্লাসটা করে একটা রিভিশন হয়ে যাবে কনিক্সের উপর, যে কি কি ধরনের ম্যাথ আছে এন্ড কি কি টাইপ ভিত্তিক ম্যাথ আমরা এই কনিক্সের মধ্যে আসবে, পাশাপাশি কিভাবে আমরা এমসিকিউ গুলো সলভ করব, কিভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা এমসিকিউ গুলো সলভ করব। তো মোটামুটি একটা পুরো একটা কনিক্সের একটা ফুল একটা অ্যানালাইসিস, এমনকি একটা সাজেশন ভিত্তিক একটা ক্লাস তোমরা এখানে দেখতে যাচ্ছ। তো সবাই অবশ্যই লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবে, তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিবে। তো আমি এই শুরু করার আগে আরেকটা কথা বলতে চাই যে তোমাদের মধ্যে অনেকেরই মধ্যে, আমার স্টুডেন্টসদের মধ্যে আমি অনেক দেখি টেন্ডেন্সিটা যে সম্পূর্ণরূপে এই কোশ্চেন ব্যাংক ভিত্তিক একটা প্রস্তুতি নেয়। সেটা এইচএসসির জন্য নেয়, তারপর সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য নেয়। এইচএসসিতে হয়তো বা সে পার পেয়ে যায়, কোনো না কোনো ভাবে ফ্যাক্টর কাজ করে যেখানে সে পার পেয়ে যায়, কিন্তু ভর্তি পরীক্ষার মধ্যে পার পেয়ে যায় না। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবা যে কোশ্চেন ব্যাংক ভিত্তিক পড়াশোনা অবশ্যই তোমাকে সফলতা আনতে পারবে না। এটা একদম আমার অভিজ্ঞতা এবং আমার স্টুডেন্টসদের অভিজ্ঞতা থেকে বলতেছি। কোশ্চেন ব্যাংক সলভ তোমার পড়াশোনার প্রিপারেশনের জাস্ট একটা পার্ট থাকবে, একটা সিম্পল একটা স্মল একটা পার্ট থাকবে। তোমরা মেইন যখন আমরা বিশেষ করে ফিজিক্স ম্যাথ এই দুইটা সাবজেক্ট, যেখানে হচ্ছে কি আমাদের ম্যাথ বেসড এন্ড যেখানে আমরা বোঝার অনেক কিছু আছে, সেখানে অবশ্যই তোমরা চ্যাপ্টার নিবে যেখানে দেখবে যে তোমরা সবগুলো থিওরি, সবগুলো ফর্মুলা তোমরা লিখতে পারতেছো কিনা, এমনকি ফর্মুলাগুলো এমন ভাবে থাকতে হবে যেন হাতের আগায় থাকতে হয়, যেটাকে আমরা বলি নখ দর্পণে থাকতে হবে। তারপরে সেই ফর্মুলা ওয়াইজ তোমাদের কি কি টাইপের ম্যাথ আছে সেগুলো যেন তোমার মাথার মধ্যে অটোমেটিক ক্লিক করে আসে, অটোমেটিক তোমার মাথার মধ্যে চলে আসবে। আচ্ছা, এই চ্যাপ্টারের মধ্যে প্রথমে আছে এই ধরনের ম্যাথ, তারপরে আছে এই ধরনের ম্যাথ, তারপরে আছে এই ধরনের ম্যাথ। বইয়ের ম্যাথ সলভ করবা। ভর্তি পরীক্ষায় তোমরা যদি শুধু এসইও ম্যাথ সলভ করে যাও, সম্পূর্ণভাবে তুমি বুয়েটে চান্স পাবা। হয়তো বা র্যাঙ্কিংটা অতটা ভালো আসবে না, কিন্তু তুমি বুয়েটে চান্স পাবা। এই এনশিওরিটি আমি তোমাকে দিতে পারি। বইয়ের ম্যাথ হচ্ছে সবার আগে, এন্ড তোমার থিওরি এন্ড তোমার নলেজ এন্ড তোমার বেসিক্স হচ্ছে সবার আগে। এগুলো যখন তুমি ফুল এই প্রিপারেশন নিলা, প্রথমে ফর্মুলা লিখলা, তারপর হচ্ছে কি কি টাইপ আছে সেটা তুমি মাথার মধ্যে নিজে একটু করার চেষ্টা করো, নিজে বই খুলবা না। তারপর তুমি বইয়ের মধ্যে ওই টাইপের মধ্যে আছে এই ম্যাথটা এবার একটা দুইটা করে ম্যাথ করবা, বাকিগুলা কি করবা জাস্ট একটু হালকা করে ছোট করে করার চেষ্টা করবা। এরকম করে করলা তারপর সবার লাস্টে তুমি কোশ্চেন ব্যাংক নিয়ে সলভ করবা। এইভাবে হচ্ছে তোমার প্রিপারেশন। তুমি যদি শুরুতেই মনে করো কোশ্চেন ব্যাংকে করলা, আমি বলতে গেলে আমি ম্যাথের মধ্যে আমি 5000 এমসিকিউ সলভ করছি, এই 5000 এমসিকিউ এর মধ্যে যদি পুরোটাই যদি কমন পড়ে তুমি একটাও পারবা না। আমি এটা লিখে সাইন করে দিতে পারি, যদি আনলেস তোমার নলেজ এন্ড তোমার বেসিক্স যদি ক্লিয়ার না থাকে। তো আজকে আমরা তার বেশি কথা না বলে আমি আমাদের ক্লাসে চলে আসতেছি। তো আমরা নিব কনিক্সের ক্লাস। এখানে শর্টকাট টেকনিক্স অফ এমসিকিউ। এখানে একটু অবশ্যই একটা জিনিস যেটা হয়েছে, এখানে একটু বানানটা একটু ভুল হয়েছে, এটা একটু আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো, ঠিক আছে? ওকে, তাইলে আমরা শুরু করি। তো এখন দেখো তো কনিক্স শুরু করার আগে আমাদের আগে জানতে হবে যে একটা কনিক্সের বেসিক ইকুয়েশন কিরকম হয়। যে কোনো প্রকার কনিক্স কোন ধরনের ইকুয়েশনের উপর বেস করে চলে, সেটা অবশ্যই কিরকম, ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2, এখানে একটু হবে gx, ওকে, এই জায়গাটা হবে gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, ঠিক আছে? 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তো আমি এই জায়গাটা আরেকটু কারেকশন করে দিচ্ছি। এই জায়গাটা হচ্ছে 2, এই জায়গাটা মনে করেন যদি একটু কারেকশন করে দেই, আমি একটু অন্য কালার দেই কারেকশনস গুলো। ওকে, আমি কারেকশনস গুলো একটু, এই যে এখানে একটা কারেকশনস হবে যেটা হবে কত, 2gx, ওকে, 2gx, ঠিক আছে, ছোট হাতের, ওকে, 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের একটা বেসিক কনিক্স। তো এই একটা ধরো তোমাদের এই ধরনের কোশ্চেন্স সাধারণত দেখবা তোমাদের বইয়ে নাই, তবে আমি তোমাকে যেটা বলবো যে কোশ্চেন যখন কঠিন আসবে তখন এই জাতীয় কোশ্চেন আসতে পারে, ভর্তি পরীক্ষাতে অবশ্যই আসবে এই ধরনের এমসিকিউ। তো তখন তোমাদের কি বলবে, যে ধরো তোমাদেরকে বলে দিবে এরকম যে 5x² প্লাস সামথিং xy প্লাস সামথিং y² প্লাস সামথিং ইকুয়ালস টু 0, বলবে যে এটা কি, তো কি নির্দেশ করতেছে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত, কি দাগাবা,
কি দাগাবা? তখন তো বলে যাবো, কারণ সবগুলোর ইকুয়েশনে তো কাইন্ডা সেম ইকুয়েশন। এখন বলতে পারবা যে এক্স ওয়াই রিলেটেড টার্ম পরাবৃত্তের মধ্যেও থাকতে পারে, তোমার হচ্ছে এলিপসের মধ্যে থাকতে পারে, অধিবৃত্তের মধ্যে থাকতে পারে। তখন কেমনে ঝামেলা? খুবই ইজি, তোমার হাতে ক্যালকুলেটর আছে, তোমরা আগে কি করবা, অবশ্যই এই ডেল এর ভ্যালুটা বের করে ফেলবা। এই ডেল এটা একটা ডিটারমিনেন্ট, খুব ইজিলি ক্যালকুলেটরের মাধ্যমে আমরা ডিটারমিনেন্টের ভ্যালু লিখতে পারি। আমরা ম্যাট্রিক্স অপশনে যে ম্যাট্রিক্সে তুলবো, তারপর ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করবো। সেই ডিটারমিনেন্ট ভ্যালুটা এটা মনে রাখা খুবই ইজি। দেখো তো আমরা এই জিনিসটা তো এই টার্মটা তো ইজিলি মনে রাখতে পারি। এটা করতে তোমার হাইয়েস্ট 1 মিনিটের বেশি লাগবে না। দেখো তো ax স্কয়ার প্লাস টুয়াইস এইচ এক্স ওয়াই বি ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তার মানে কি, এখন এখানে যদি g f a h b এগুলা ভ্যালু বের করতে তোমার হাইয়েস্ট সময় লাগবে 5 সেকেন্ড, হাইয়েস্ট 5 সেকেন্ড। সেখান থেকে তারপর তুমি ডেলের জায়গায় এভাবে, এটাও মনে রাখা খুবই ইজি। দেখো কি আসবে, ahg ahg hbf hbf, তার মানে কি কলাম কি রো এন্ড কলাম সেম, লাস্টে হয়ে যাবে একটা সি। এটা মনে রাখার কোনো বিষয় না। এটা তোমার তুলতে সময় লাগবে, কোশ্চেনের পাশে তুলতে সময় লাগবে হাইয়েস্ট 2 সেকেন্ড। তারপর তুমি ক্যালকুলেটরে বসাইলা, ক্যালকুলেটর বসাইতে সময় লাগবে 10 সেকেন্ড। ভ্যালু বের করলা, ডেলের ভ্যালু যদি নট ইকুয়ালস টু 0 হয়, দেখতে পাচ্ছ যে ডেলের ভ্যালু যদি তোমার নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে কি হবে, তোমার অপশনের মধ্যে অবশ্যই কি হবে, শুধুমাত্র এই তিনটা হবে, পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত। এর মধ্যে যদি থার্ড অপশন, যদি ফোর্থ অপশন যদি তোমার জোড়া সরলরেখা বা বৃত্ত থাকে, সেগুলো সম্পূর্ণরূপে বাদ হয়ে যাবে। তার মানে কি, আমাদের যদি ডেল নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমাদের কি হবে, পরাবৃত্ত হবে, নাহলে অধিবৃত্ত হবে, নাহলে উপবৃত্ত হবে। এখন এই দুটার মধ্যে কি বের করা খুব ইজি। আমরা এইচ এর ভ্যালু, এর ভ্যালু, বি এর ভ্যালু সবই আগে থেকে বের করে রাখছিলাম। তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইচ স্কয়ার যদি ইকুয়ালস টু এবি হয়, তাহলে আমরা সেটাকে বলবো পরাবৃত্ত। ইংলিশ ভার্সনের জন্য বলতেছি, যেটাকে আমরা কি বলতেছি, প্যারাবোলা। যেটাকে আমরা কি বলতেছি ইংলিশ ভার্সনের জন্য, প্যারাবোলা। তারপর অধিবৃত্তটা কি, এইচ স্কয়ার যদি গ্রেটার দেন এবি হয়, তাহলে আমরা সেটাকে বলতেছি কি, হাইপারবোলা। যদি আমাদের এইচ স্কয়ার লেস দেন এবি হয়, তাহলে আমরা সেটাকে কি বলবো, এলিপস। ঠিক আছে, সেটাকে আমরা বলবো কি, এলিপস বা উপবৃত্ত। আর যদি ডেল ইকুয়ালস টু 0 হয়ে যায়, সেটা একটা জোড়া সরলরেখা। জোড়া সরলরেখা জিনিসটা কি, জোড়া সরলরেখাটা বলতে আমরা এটা, ধরো আমি তোমাকে যদি বলি, সেদিন আমরা একটু আগের ক্লাসে, বৃত্তের ক্লাসে আমরা বলছিলাম, ধরো x স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়ালস টু 0। এটা কিন্তু একটা জোড়া সরলরেখার ইকুয়েশন। কিভাবে, দেখো আমরা যদি এটা করি, x প্লাস a ইনটু x মাইনাস a ইকুয়ালস টু 0, তার মানে কি, অবশ্যই সরলরেখা দুইটা কি, x ইকুয়ালস টু মাইনাস a আর এটা হচ্ছে x ইকুয়ালস টু প্লাস a। এটা কি ধরনের সরলরেখা, y অক্ষের সমান্তরালে দুটো সরলরেখা। তো এইটাকে বলতেছে জোড়া সরলরেখা। আর তোমাকে বৃত্ত হইলে কি হবে, এটা তো আমি এখানে দেখি নাই। বৃত্ত কেন কি হবে, বৃত্ত হইলে কি হবে, খুবই ইজি, এইচ এর ভ্যালু তোমার 0 হয়ে যাবে আর a ইকুয়ালস টু b হবে, শেষ। এটা হচ্ছে বৃত্ত। এইচ এর ভ্যালু 0, তার মানে কি h ইকুয়ালস টু 0 এন্ড a ইকুয়ালস টু যদি তোমার b হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, সার্কেল। এখানে তোমাদের এমসিকিউতে আরেক ধরনের প্রশ্ন আসে, সেটা কি বলতো, যে ডিরেক্টলি একটা প্রশ্ন আসবে যে xy ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, xy ইজ ইকুয়ালস টু 1, এইটা কি নির্দেশ করছে? তখন কি আমাদের এত কিছু করার, কারণ কি এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, এত কিছু করার না, এটা আমরা এইভাবে করব না। xy ইকুয়ালস টু 0, দেখো আমরা সব সময় আমাদেরকে অনেক ধরনের মেথড শিখতে হবে। দেখো xy ইকুয়ালস টু 1, এটা কিন্তু আমরা বেসিক্স, আমরা কিন্তু খুব ইজিলি এইটা দেখতে কি এরকম হবে, এই গ্রাফটা, সেটা কিন্তু খুব আমরা ইজিলি বুঝে ফেলতে পারি। কিভাবে, দেখো তো আমরা যদি একটু আঁকার চেষ্টা করি, দেখো আমরা ধর এখানে আমরা একটু আঁকলাম। ঠিক আছে, আমরা কি দেব, xy ইকুয়ালস টু 1, আমাদের এদিক বরাবর দিলাম x, y এন্ড এটা হচ্ছে তোমার x অ্যাক্সিস, রাইট? দিস ইজ y অ্যাক্সিস, দিস ইজ x অ্যাক্সিস, রাইট? তাহলে আমরা সেখানে বলতে পারি কি, y ইকুয়ালস টু 1/x। তারপর আমি দেখতে পাচ্ছি, এই জিনিসটা থেকে দেখতে পাচ্ছি যে x এর ভ্যালু যতই বাড়তেছে, y এর ভ্যালু তত কমতেছে, তাই না? x এর ভ্যালু যত বাড়তেছে, y এর ভ্যালু তত কমতেছে। অবশ্যই রিলেশনটা কি, তোমার কি এটাকে স্ট্রেট লাইন রিলেশন মনে হচ্ছে? অবশ্যই না। y এর ভ্যালু, x এর ভ্যালু যত বাড়তেছে, y এর ভ্যালু তত কমতেছে, x এর ভ্যালু যত কমতেছে, y এর ভ্যালু তত বাড়তেছে। আবার একটা জিনিস খেয়াল করো তো, এখানে কি x এর ভ্যালু কখনোই শূন্য দেওয়া সম্ভব? শুরু দেখো, x এর ভ্যালু শূন্য দিলে 1/0, y এর ভ্যালু কত হচ্ছে, আনডিফাইন্ড হচ্ছে। x টেন্ডস টু 0 হইলে y কত হচ্ছে, ইনফিনিটি হচ্ছে। x টেন্ডস টু 0, x ইকুয়ালস টু 0 এর মধ্যে কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে। x এর ভ্যালু 0 হইলে y আনডিফাইন্ড, x টেন্ডস টু 0 হইলে y ইনফিনিটি। তার মানে x এর ভ্যালু যখন শূন্যর খুবই কাছাকাছি, তখন y এর ভ্যালুটা অনেক বড় হয়ে যাবে। তার মানে আমি বুঝতে পারছি, ঠিক একইভাবে সিমিলার হবে, যদি x এখানে লিখি, y এখানে লিখি, তার মানে y এর ভ্যালু যখন অনেক ছোট হবে, x এর ভ্যালু তখন অনেক বেশি বড় হয়ে যাবে। তার মানে আমরা খুবই বুঝতে পারতেছি যে এই জিনিসটা হবে কি, একটা এইরকম একটা কার্ভ। মানে দেখো এখানে অবশ্যই কিন্তু লাগাই দেওয়া যাবে না। মানে কি, দেখতে পাচ্ছ যে x এর ভ্যালু যখন খুবই ছোট, দেখো x এর ভ্যালু যখন খুবই ছোট হয়ে যাচ্ছে, এই জায়গাটা খেয়াল করে দেখো, x এর ভ্যালু যখন খুবই ছোট, প্রায় 0 এর কাছাকাছি, তখন y এর ভ্যালু কি অনেক দূরে, এটা আজীবন চলতে থাকবে, ভাবে। তার মানে কি, এই গ্রাফটা কি, এই গ্রাফটা যদি আমরা এইভাবে এইদিকেও আঁকি, তাহলে কি অবশ্যই এরকম হয়ে যাবে, এইদিকে একটা এরকম একটা গ্রাফ হয়ে যাবে, যেটা কি অবশ্যই কি বোঝাচ্ছে, একটা হাইপারবোলা বোঝাচ্ছে। ওকে, তার মানে কি, আমাকে যদি বলা হয় xy ইকুয়ালস টু 1 বা xy ইজ ইকুয়ালস টু যে কোনো কিছু সামথিং, দেন আমরা ইজিলি এটা দাগাই ফেলবো কি, এটা দাগাই ফেলবো হাইপারবোলা।
হাইপারবোলা। ওকে, তার মানে এটা হয়ে গেল আমাদের প্রথম যে আমরা কিভাবে কনিক্স চিনবো। তারপরে আমরা হচ্ছে গিয়ে আমরা তাহলে এখন আমাদের বাকি জিনিসগুলো অ্যানালাইসিস করি, যে সেটা কি আমরা কনিক্সের ভিতরে চলে যাই। ওকে, দেখো তো আমরা এখানে অবশ্যই প্যারাবোলাতে আসতেছি, তাই না? আমরা শুরু করব কি প্যারাবোলা দিয়ে। আমরা শুরু করব কি দিয়ে? অবশ্যই শুরু করব কি দিয়ে? প্যারাবোলা দিয়ে। আমরা এখানে শুরু করব প্যারাবোলা দিয়ে। প্যারাবোলায় আমরা কি কি ধরনের ম্যাথ দেখতে পারি? প্যারাবোলা বা কি আমরা বাংলায় বলি সেটাকে পরাবৃত্ত। প্যারাবোলা বা পরাবৃত্ত, আমরা এটা দিয়ে শুরু করবো। তো প্যারাবোলার মধ্যে কি কি ধরনের কোশ্চেন আসতে পারতো, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি প্যারাবোলার মধ্যে প্রথম কোশ্চেন যেটা আসে, ইকুয়েশন ডেভেলপমেন্ট অফ দ্যাট প্যারাবোলা। মানে কি, তোমাকে কিছু কন্ডিশন দিয়ে দিবে, সব প্রকার কনিক্সের মধ্যে দিয়ে বলবে যে প্যারাবোলার ইকুয়েশন বের করো। তো এইগুলোর মধ্যে প্যারাবোলার ইকুয়েশনের মধ্যে কি আমাদের প্যারাবোলার দুই ধরনের ইকুয়েশন আছে, একটা হচ্ছে জেনারেল ইকুয়েশন আর একটা কি আছে তোমাদের, এটা জেনারেল ইকুয়েশন আছে। জেনারেল ইকুয়েশনটা আমরা কেমনে বের করি বলো তো? এটা সাধারণ ইকুয়েশন যেটাকে বলি। আরেকটা কি, আরেকটা হচ্ছে কি তোমাদের বেসিক ইকুয়েশন, যেটা হচ্ছে কি একটা প্যাটার্ন ফলো করে, যেটা কি হয় দ্বিকাক্ষ এবং অক্ষরেখা এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, ঠিক আছে? সেটাকে আমরা বলতেছি সাধারণ বেসিক ইকুয়েশন। তার মানে আমাদের জেনারেল ইকুয়েশনটা কি? জেনারেল একটা প্যারাবোলা আমরা কেমনে বুঝি? জেনারেল প্যারাবোলা আমরা কেমনে বুঝি? SP is equals to EPM, এভাবে বুঝি। যেখানে এসপিটা কি, এসপিটা আমাদের কি ছিল বলতো? এসপিটা ছিল হচ্ছে কি ওই প্যারাবোলা যে কোনোটা পয়েন্ট থেকে ফোকাসের ডিসটেন্স। ই ছিল কত? ই ছিল হচ্ছে কি তোমার ইসেন্ট্রিসিটি, যেটা আর পিএম ই এর ভ্যালু কত? ইসেন্ট্রিসিটি কি আর পিএম কি ছিল? ওই পার্টিকুলার পয়েন্ট, ওই পি পয়েন্ট থেকে দ্বিকাক্ষ বা ডাইরেক্ট্রিক্সের ডিসটেন্স। এসপি ইকুয়ালস টু ইপিএম। তার মানে এখানে কিন্তু প্যারাবোলার জন্য একটা হিসাব হচ্ছে ই এর ভ্যালু সবসময় 1 হবে। ই এর ভ্যালু 1 হলে সেটাকে আমরা প্যারাবোলা বলবো। ই এর ভ্যালু 1 মানে এসপি ইকুয়ালস যখন পিএম, অর্থাৎ যে কোনো একটা পয়েন্ট, এমন কিছু সেটস অফ পয়েন্টকে আমরা প্যারাবোলা বলবো যেই পয়েন্টগুলা ফোকাস থেকে ডিসটেন্স এবং ওই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের ডিসটেন্স সমান হবে। এরকম সেটস অফ পয়েন্ট, ইনফাইনাইট সেটস অফ পয়েন্টকে আমরা বলে দিব কি প্যারাবোলা। তো এই প্যারাবোলার শুধু এই ইকুয়েশনের উপর ভিত্তি করে তিন ধরনের ম্যাথ আছে। কি বলে দিবে তোমাদের কোশ্চেনে? ফোকাস ও দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া থাকবে। তারপরে কি, এটা একদম ইজি, ফোকাস ও দ্বিকাক্ষের সমীকরণ, এটা হচ্ছে একদম ইজি, ডিরেক্ট এসপি ইকুয়ালস টু ইপিএম এর ম্যাথ। কিসের ম্যাথ? এসপি ইকুয়ালস টু পিএম এর ম্যাথ। এক্ষেত্রে এর ভ্যালু 1। তারপরে কি বলা থাকবে? ফোকাস আর শীর্ষ বলা থাকবে। তারপরে আবার কি বলা থাকবে? শীর্ষ আর দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া থাকবে। তোমাদেরকে কি বলতে বলবে? প্যারাবোলার ইকুয়েশন বের করো, ঠিক আছে? এটা হচ্ছে আমরা কি শুধু জেনারেল ইকুয়েশন ফলো করব, কোনো বেসিক ইকুয়েশন ফলো করব না। তাহলে ফোকাস ও দ্বিকাক্ষের সমীকরণ আমরা যদি একটু দেখি, একটা প্যারাবোলার ধরলাম, এটা একটা প্যারাবোলা। ওকে, আমি একটু ইরেজ করতে চাচ্ছি এটা। আমরা যেহেতু আমরা এখানে জানি না, আমরা এখানে অবশ্যই জানি না যে কি, আমরা এখানে অবশ্যই জানি না যে প্যারাবোলার দ্বিকাক্ষ বা অক্ষরেখা এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল কিনা, তাই অবশ্যই আমরা এই ক্ষেত্রে এক্স বা ওয়াই অক্ষ আঁকবো না। সো আমরা ধরে নিলাম এটা আমরা কি আঁকছি? এটা আমরা আঁকছি দ্বিকাক্ষ। এটা আমরা ডাইরেক্ট্রিক্স আঁকছি, এটা আমরা আঁকছি দ্বিকাক্ষ, ঠিক আছে? আর এটা আমরা কি আঁকছি? এটাকে আমরা এক্স অ্যাক্সিস আঁকছি না, এটা আমরা অক্ষরেখা আঁকছি। এটা আমরা কি আঁকছি? দ্য এক্সিস অফ প্যারাবোলা অথবা অক্ষরেখা আঁকছি। একটা আঁকছি দ্বিকাক্ষ আর একটা আঁকছি কত? কি রেখা? অক্ষরেখা। আমরা কিন্তু এক্স বা ওয়াই অ্যাক্সিস ভুলেও আঁকি না। এটা এক্স অ্যাক্সিস না, এটা ওয়াই অ্যাক্সিস না। আমরা জানি না এক্স আর ওয়াই অ্যাক্সিস এটা কিরকম ওরিয়েন্টেশনে আছে এটা, ঠিক আছে? আমি তো এটা বলতেছি এটা জেনারেল ইকুয়েশন। এটা তো সবসময় যে আমি বলে দিচ্ছি যে এটার দ্বিকাক্ষ বা অক্ষরেখা এক্স আর ওয়াই অক্ষের সমান্তরাল হবে না। তার মানে কি আমি অবশ্যই ধরে নিলাম এটা দ্বিকাক্ষ, এটা আমি বললাম কি অক্ষরেখা। এখন মনে করো আমার প্যারাবোলাটা কি হয়? অবশ্যই অক্ষরেখার মধ্যে কি, অক্ষরেখা হচ্ছে এমন একটা রেখা যার মধ্যে কি প্যারাবোলার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো থাকে। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কি কি আছে? দুইটা পয়েন্ট, একটা হচ্ছে শীর্ষ, একটা হচ্ছে ফোকাস। এই দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। এই ইম্পর্টেন্ট পয়েন্ট দুটো ধরলাম যে এইটা হচ্ছে আমার সেই শীর্ষ, এটা হচ্ছে আমার সেই শীর্ষ, এটা হচ্ছে আমার সেই ফোকাস। ফোকাসকে আমরা কি দিয়ে ডিনোট করলাম বলতো? এস দিয়ে ডিনোট করলাম। আর শীর্ষটাকে আমরা মনে করো এখানে শীর্ষটা কত? শীর্ষটা আমরা জানি না, শীর্ষ কি জানি? শীর্ষের পয়েন্ট আমরা জানি না। তবে আমরা একটা জিনিস জানি যে ফোকাস থেকে শীর্ষের ডিসটেন্স হচ্ছে এ, শীর্ষ থেকে এই ডিসটেন্সটা সবসময় এ হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবো, ঠিক আছে? এখন তার মানে আমরা বের করবো কিভাবে বলতো? আমাদের মনে করো এই যে একটা পি পয়েন্ট দিয়ে দিয়েছে, পি কত দিয়ে দিয়েছে? এক্স কমা ওয়াই। পি দিয়ে দিয়েছে কত? এক্স কমা ওয়াই। এখান থেকে আমাদের মনে করো এই যে দ্বিকাক্ষ দিয়ে দিয়েছে, আমরা কি বের করবো? দেখো আমাদের এই ডিসটেন্সটা আমরা ইজিলি বের করতে পারবো। এই কি তোমাদেরকে কি কোশ্চেনে কি দেওয়া থাকবে? এটার ভ্যালু দেওয়া থাকবে, এটার ভ্যালু উইল বি গিভেন, এটা উইল বি গিভেন, ঠিক আছে? এইটার ইকুয়েশন উইল বি গিভেন,
গিভেন। সো ইজিলি আমরা এসপি বের করবো কিভাবে, খুবই নরমাল ফর্মুলা। পিএম বের করবো কেমনে, খুবই নরমাল ফর্মুলা। কিভাবে আমরা যে একটা পয়েন্ট থেকে যে কোনো সরলরেখার উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স কেমনে বের করি, ধরলাম আমরা যদি এই জিনিসটা আবার একটু এখানে একটু অ্যানালাইসিস করে দেই, ধরলাম এই যে আলফা কমা বিটা, ঠিক আছে, এই ডিসটেন্সটা যদি আমরা কেমনে বের করি, এই ডি ডিসটেন্সটা আমরা কেমনে বের করি, যদি এটা তোমার ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমরা এই ডি কেমনে বের করি, ডি বের করার ফর্মুলা হচ্ছে গিয়ে তোমার কি এ আলফা বিটা আমাদের এটার মধ্যে বসাইতে হবে নিয়ম। দিস ইজ দ্য প্রসেস, কিছু করার নাই। এ আলফা প্লাস বি বিটা প্লাস সি ডিভাইডেড বাই কত হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দুঃখিত। ওকে, এ আলফা প্লাস বি বিটা প্লাস সি ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে তোমার ডি এর ভ্যালু। তা এই ডিস্টেন্সের মাধ্যমে ঠিক সিমিলার হবে এই ফর্মুলা, এটা আমাদের গিভেন থাকবে। এখানে আলফা বিটা কি, এখানে জাস্ট আলফা বিটার জায়গায় হচ্ছে কি আলফা বিটা, এই আলফা বিটাটাই হচ্ছে তোমার এক্স কমা ওয়াই। ঠিক আছে, বসাবো, এভাবে বের করবো। তারপরে কি বিশাল বড় কি আসবে, এসপি আসবে, এস ধর একটা গিভেন থাকবে, তারপরে এসপি কষ্ট পিএম ইজিলি বের করে ফেলবে। এখন কথা হচ্ছে কি, যদি ফোকাস আর শীর্ষ দেওয়া থাকে, যদি তোমার ফোকাস আর শীর্ষ দেওয়া থাকে, তাহলে প্রসেসটা কি, আজ প্রসেস অ্যানালাইসিস করতেছে, আর কিছুই না। ধরো এবার আমাকে এইটা গিভেন আছে, ধরলাম আমাকে এবার এইটা গিভেন আছে, ফোকাস আর শীর্ষ যদি গিভেন দেওয়া থাকে, যদি তোমাকে এইটা ধরো দেওয়া আছে 2,1, এই ভ্যালুটা ধরো দেওয়া আছে, শীর্ষের ভ্যালু কত দেওয়া আছে 2,1 দেওয়া আছে। তার মানে কি আমাদের টার্গেট হচ্ছে গিয়ে, মনে রাখবো এইটা এন্ড এইটা, এই দুইটাই হচ্ছে গিয়ে এইটার দুইটা সাব। ঠিক আছে, দুইটা সাব মানে কি আমাদের এই দুইটা থেকে আমাদেরকে এই ইকুয়েশনে ফেরত যেতে হবে, এটা মনে রাখবো। মানে কি আমাদের মেইন যেটা হচ্ছে ফোকাস দিকাক্ষ দেওয়া থাকলে আমরা প্যারাবোলা বের করতে পারবো, তাছাড়া বের করতে পারবো না। মানে কি আমাকে এখানে ফোকাস আর শীর্ষ দেওয়া থাকবে। মানে কোশ্চেনটা কিরকম থাকবে, যেমন একটা প্যারাবোলা সমীকরণ বের করো যার ফোকাস হচ্ছে 3,4 পয়েন্টে এন্ড শীর্ষ হচ্ছে 1,1 পয়েন্টে, ওই প্যারাবোলার ইকুয়েশনটা কি হবে, এই একদম নরমাল কোশ্চেন। তো এখানে ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো তো, এইটার সাথে আমরা রিলেট করবো, রিলেট করার পর দেখতে পাচ্ছি ফোকাস দেওয়া আছে, শীর্ষ দেওয়া নাই। তার মানে কি আমাদের টার্গেট হবে কি দ্বিকাক্ষের সমীকরণ, এইখান থেকে দ্বিকাক্ষের সমীকরণটা বের করা যায়। তার মানে আমাদের কোশ্চেনটা আমি কি বলছিলাম বলতো, আমরা যদি এইটা নিয়ে একটু অ্যানালাইসিস করি, এই জায়গায় শুধু এতটুকু জায়গায় আমরা যদি অ্যানালাইসিস করি, আমরা আই হোপ দেখতে পাচ্ছি আমরা, রাইট, হ্যাঁ দেখা যাচ্ছে। তো আমরা যদি এখানে এটা নিয়ে একটা ফোকাস আর শীর্ষ দেওয়া আছে, আমরা আরেকটু বড় করি জায়গাটা। ওকে, তার মানে আমরা যদি এখন একটু দেখি যে ফোকাস আর শীর্ষ বের করার উপায়টা কি, ধরলাম আমরা এটা কি আঁকছি, ডাইরেক্ট্রিক্স আঁকছি, এটা আমরা কি আঁকছি, অক্ষরেখা আঁকছি। এই যে আমার মনে করে এবার দেওয়া আছে কি দেওয়া আছে, শীর্ষ দেওয়া আছে, ধরলাম শীর্ষের ভ্যালু কত দেওয়া আছে, ধরলাম 1,1 দেওয়া আছে, ফোকাস দেওয়া আছে কত ধরলাম আমরা 3,4 দেওয়া আছে। এখন আমরা তাইলে আমাদের টার্গেট কি ডাইরেক্ট্রিক্স বের করা, তারপর কি এসপি ইকুয়ালস টু পিএম, ইজি ম্যাথ, এসপি ইকুয়ালস টু পিএম, ইজি, একদম ইজি। এসপি কেমনে বের করতে হয় এটাও জানি, পিএম কেমনে বের করতে হয় ওটাও জানি। ঠিক আছে, তারপর আমাদের এখন টার্গেট হচ্ছে ডাইরেক্ট্রিক্স বের করা। ডাইরেক্ট্রিক্স বের করব কিভাবে আমরা, দেখো আমরা কি জানি যে এইখান থেকে এইটার ডিসটেন্স, আমরা প্যারাবোলার ক্ষেত্রে সবার আগে বলছি শীর্ষ ইটসেলফ আ পয়েন্ট ইন দা দ্যাট ইজ সিচুয়েটেড ইন দা প্যারাবোলা। তার মানে যেহেতু এটা একটা প্যারাবোলারই পয়েন্ট, তাহলে কি অন্যান্য যে সকল পয়েন্টের মধ্যে সে সেভাবে ঠিক একইভাবে অ্যাক্ট করবে। আমরা কি জানি প্রত্যেকটা পয়েন্ট প্যারাবোলার কিভাবে অ্যাক্ট করে, কিভাবে আচরণ করে, সে হচ্ছে তার থেকে ফোকাসের ডিসটেন্স এবং তার থেকে ডাইরেক্ট্রিক্সের ডিসটেন্স সমান। তার মানে শীর্ষ সেম ভাবে অ্যাক্ট করবে, তার থেকে ফোকাসের ডিসটেন্স এন্ড তার থেকে ডাইরেক্ট্রিক্সের ডিসটেন্স সমান। তার মানে এটা হচ্ছে আমার সেই ছিল ফোকাস, এটা ছিল আমার, তার মানে কি এই ডিসটেন্স ইজ ইকুয়ালস টু এই ডিসটেন্স। তার মানে কি আমি যদি এখন খেয়াল করো, খুবই খেয়াল করো, আমি যদি কোনোভাবে এই পয়েন্টটা বের করতে পারবো না খুব ইজিলি। এই পয়েন্ট কিভাবে বের করবো দেখো তো, এই পয়েন্টটাকে আমি ধরে নিলাম, এখন এখানে ধরে নিলাম আমি ধরো আলফা কমা বিটা ধরে নিলাম। এই পয়েন্টটাকে যদি আমি আলফা কমা বিটা ধরে নেই, দেখো তো আমি দেখতে পাচ্ছি যে এইটা আর এটা সমান, তাহলে আলফা কমা বিটা আর 3,4 এর মিড পয়েন্ট কি শীর্ষ হবে কিনা বলো তো, আলফা কমা বিটা এন্ড 3,4 এর মিড পয়েন্ট হবে অবশ্যই শীর্ষটা। তার মানে আমরা এই দুইটা ইউজ করে আমরা ইজিলি শীর্ষটা বের করে ফেলতে পারি, খুবই ইজি শীর্ষটা বের করে ফেলা। কিভাবে বের করবো, আলফা প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 1, বিটা প্লাস 4 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 1, খুবই ইজি জিনিস, সেটা আমরা বের করে ফেললাম। তো সেখান থেকে আমরা শীর্ষ আমরা কি বের করবো, আলফা বিটা বের করে ফেললাম। আমরা কি 1,1 গিভেন 3,4 গিভেন আলফা বিটা বের করে ফেললাম। তার মানে এখন আমরা অবশ্যই তাহলে এই পয়েন্টটা কত হবে আমরা যদি এখান থেকেই বের করার চেষ্টা করি। ওকে, তার মানে আমরা যদি দেখি আলফা প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু কত আসতেছে তোমার, আলফা প্লাস 3 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে আলফার ভ্যালু কত আছে 2 মাইনাস 3 হতে -1, রাইট, -1। আর বিটার ভ্যালু কত আসতেছে, বিটা প্লাস 4 ডিভাইডেড বাই 2 এটাও আসতেছে 1, তাহলে বিটার ভ্যালু কত আসতেছে তোমার
2 2 minus 4 minus 2 ওকে তার মানে আলফা বিটার ভ্যালু কত আসতেছে তোমার -1, -2 খুবই ইজি জিনিস -1, -2 তাহলে এখন এটা পেয়ে গেছি এখন আমাদের পরের স্টেপ কি আমরা প্রথম স্টেপ পেয়ে গেলাম এটার জন্য প্রথম স্টেপ হচ্ছে কি আমাদের অক্ষরেখা দ্বিকাক্ষের যে ছেদবিন্দুটা বের করে ফেলবো তারপরে কি আমরা বের করব আমরা অবশ্যই আমরা অবশ্যই অক্ষরেখা সমীকরণ বের করব অক্ষরেখা সমীকরণ কিভাবে বের করব খুবই ইজি জিনিস দেখো আমাদের শীর্ষ দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে ফোকাস দেওয়া আছে শীর্ষ আর ফোকাস দুইটা পয়েন্ট দিয়ে দিয়েছে আমরা খুবই ইজিলি সরলরেখা সমীকরণ বের করতে পারি ফর্মুলাটা কি x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2 তার মানে কি আমাদের x1 y1 হচ্ছে এটা আর x2 y2 হচ্ছে এটা তার মানে কি আমরা কি করব x - x1 / x1 - x2 y - y1 কত বলো তো 1 / y1 - y2 খুব ইজি জিনিস তাই না তাহলে সেখান থেকে আমরা যদি মনে করো আমরা কি পেয়ে গেলাম অক্ষরেখা সমীকরণ আমরা অক্ষরেখা সমীকরণ পেয়ে গেলাম অক্ষরেখা সমীকরণ যখন ধরো আমরা যে সমীকরণটা পাবো অক্ষরেখা সমীকরণ থেকে আমরা খুব ইজিলি কি আমরা অবশ্যই অক্ষরেখার সাথে এই দ্বিকাক্ষের রিলেশনটা কি অক্ষরেখার সাথে দ্বিকাক্ষের রিলেশনটা হচ্ছে কি সেটা কি পারপেন্ডিকুলার অবশ্যই পারপেন্ডিকুলার তার মানে একটা ধরলাম আমরা এই ইকুয়েশনটা ধরলাম আমরা এখানে ধরলাম এটা অবশ্যই হবে না ধরলাম ইকুয়েশনটা আসছে 5x + 3y + 7 অবশ্যই সাপোজ এটা কি অবশ্যই সাপোজ তো এখানে নিয়ম শেখাচ্ছে সাপোজ 5x + 3y + 7 = 0 ধরলাম এই জিনিসটা আসছে ধরছি সাপোজ সেই জিনিস = 0 এখন যখন এই জিনিসটা আসলো এখন এইটার সাথে দ্বিকাক্ষ আমাদের টার্গেট কি দ্বিকাক্ষ বের করা আমাদের সবার প্রথম আমাদের কনসেপ্ট হবে দ্বিকাক্ষ কেমনে বের করব তো আমরা অক্ষরেখা বের করলাম অক্ষরেখার উপর আর দ্বিকাক্ষর আমরা রিলেশনটা জানি সেটা কি অবশ্যই পারপেন্ডিকুলার 90 ডিগ্রি হবে তার মানে একটা স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন ইকুয়েশনটা আমরা কিভাবে বের করি আমাদের কি থাকে আমাদের কোএফিশিয়েন্টগুলো ইন্টারচেঞ্জ হয়ে যায় অর্থাৎ কি 3x আর আমি এখানে দিয়ে দিলাম কত 5y আর যে কোন একটা সাইন চেঞ্জ করি এখানে প্লাস আছে এখানে প্লাস যে কোন একটা চেঞ্জ করব আমি মাঝখানে এটা চেঞ্জ করলে দেখতে সুন্দর দেখাই কারণ আমি যদি এখানে মাইনাস দিই এখানে প্লাস দেই কোনো সমস্যা হবে না তাহলে কি হলো 3x - 5y + k অবশ্যই k দিতে হবে লাস্টে কনস্ট্যান্টের জায়গায় k দিতে হবে সেটা প্যারালাল হোক পারপেন্ডিকুলার হোক প্লাস k = 0 3x - 5y + k = 0 এখন k এর ভ্যালু বের করো আমি কি পাইলাম এইটার একটা মানে মোটামুটি একটা জেনারেল ইকুয়েশন পেয়ে গেলাম 3x - 5y + k = 0 এখন k এর ভ্যালু বের করার জন্য এখন আমাদের কি লাগবে এই স্ট্রেট লাইন এই ডাইরেক্ট্রিক্সের মধ্যে যে কোনো একটা পয়েন্ট লাগবে যে কোনো পয়েন্টে নিউমেরিক্যাল ভ্যালু লাগবে যেটাই আমরা কি বের করে নিয়েছি না শুরুতে আলফা বিটার ভ্যালু যেটা কত আসে -1 -2 তার মানে কি অবশ্যই আমরা এখানে 3 × -1 -5 × -2 + k = 0 তার মানে ঠিক সিমিলার ভাবে আমরা k এর ভ্যালু পেয়ে গেলাম k এর ভ্যালু আমরা এখানে বসাই দেব তার মানে কি আমরা অবশ্যই দ্বিকাক্ষ পেয়ে গেলাম ফোকাস পেয়ে গেলাম ইউজিং দ্য SP = PM আমরা ফোকাস ও দ্বিকাক্ষের সমীকরণ বের করে ফেলতে পারবো ঠিক সিমিলার ভাবে যদি শীর্ষ আর দ্বিকাক্ষের সমীকরণ দেওয়া থাকে ঠিক একই ভাবে প্রসেসে এটা আমরা অবশ্যই বের করব শীর্ষ আর দ্বিকাক্ষ দেওয়া আছে শীর্ষ দেওয়া আছে আমাদের টার্গেট কি থাকবে ফোকাস বের করা তাই না শীর্ষ দেওয়া আছে দ্বিকাক্ষ দেওয়া আছে স্যার শীর্ষ তাহলে দ্বিকাক্ষ যদি দেওয়া থাকে তাহলে কি আমরা অক্ষরেখা আগে বের করে নেই অক্ষরেখা বের করার কি দ্বিকাক্ষ সমীকরণ এখন গিভেন দ্বিকাক্ষ থেকে কি আমরা ওই যে ঠিক সিমিলার হবে এই মেথডেই আমরা কি ওই যে ইন্টারচেঞ্জ করব প্লাস k দিব দেওয়ার পর আমরা এই সমীকরণটা পেয়ে গেলাম শীর্ষ দেওয়া আছে এই স্টেটমেন্টটাকে শীর্ষ দিয়ে যাবে তাহলে শীর্ষ বসে আমরা অক্ষরেখা পেয়ে গেলাম অক্ষরেখা পেলে এটা পাইছি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে আমরা এই পয়েন্টটা পেয়ে গেছি এই পয়েন্ট এই যে মাঝখানে ছেদবিন্দুটা কিসের ছেদবিন্দু দ্বিকাক্ষ এবং অক্ষরেখার ছেদবিন্দু পেয়ে গেলাম পেয়ে যাওয়ার পরে দ্বিকাক্ষ আর অক্ষরেখার ছেদবিন্দু পেয়ে যাওয়ার পরে এই ছেদবিন্দুর সাহায্যে আমরা এই ছেদবিন্দু জানি এটা জানি এই যে এটা বের করতে আমরা কি হবে অবশ্যই মিড পয়েন্ট শীর্ষ আর ফোকাসের মিড পয়েন্ট হচ্ছে এই যে শীর্ষ আর ফোকাসের এই ছেদবিন্দু আর এই ফোকাসের মিড পয়েন্ট হচ্ছে শীর্ষ থেকে আমরা ফোকাস পেয়ে গেলাম ঠিক আছে একদম ইজি মেথড তো আমরা তোমাকে দেখবো অবশ্যই সমীকরণ নির্ণয়ের সময় তোমরা আমরা খেয়াল করবা যে এই যে জেনারেল ইকুয়েশন সমীকরণের সময় আমরা এই তিন ধরনের ম্যাথ পারি কিনা ওকে মুভিং টু দ্য নেক্সট স্লাইড এখন দেখো আরো কিছু তোমাদের ম্যাথ আসে এটা তোমাদের এমসিকিউ তো আসতে পারে সিকিউ তো আসতে পারে এই টাইপটা এমসিকিউ তো আসতে পারে আবার সিকিউ তে আসতে পারে এখন দেখো বলা হচ্ছে কি y অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ বলে দিচ্ছি কি y = ax² + bx + c কেন মানে আন্দাজি মুখস্থ অবশ্যই মুখস্থ না মুখস্থ করব অবশ্যই মুখস্থ করব না এখানে আমরা বুঝলে তুমি দেখবা ভুলবা না ভর্তি পরীক্ষা খেয়াল রাখবা ভর্তি পরীক্ষা 6টা বই মাথায় নিয়ে যাবা মুখস্থ করলে ভুলে যাবা 100% ভুলে যাবা 6টা বই আর এখানে মাত্র একটা বই ঠিক আছে এইচএসসি তে মাত্র একটা বই ভর্তি পরীক্ষায় 6টা বই পার্থক্য অনেক সো এখন দেখো তো y অক্ষের সমান্তরাল এখানে আমি সিকিউতে কি ধরনের কোশ্চেন আসে এটা বলে দিবে যে এমন একটি প্যারাবোলা সমীকরণ বের করো যেই প্যারাবোলাটার অক্ষরেখা ঠিক আছে যেই প্যারাবোলার অক্ষরেখা y অক্ষের সমান্তরাল এবং যে প্যারাবোলাটি 1,1 2,2 এবং 3,3 পয়েন্ট দিয়ে যায় তবে ওই সরলরেখার সমীকরণটি বের করে এমসিকিউ সিকিউ দুই ধরনের কোশ্চেন এটা আমি বলবো এমসিকিউ এর কোশ্চেন সিকিউ এর কোশ্চেন
ঠিক আছে। তো যখনই আমার বলে দিবে যে ওই প্যারাবোলার অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল, দেখো তো একটা প্যারাবোলার বলে দিছে, এই যে একটা প্যারাবোলা, এই প্যারাবোলা এটা আমি কি আঁকছি এক্স অ্যাক্সিস, এমনকি আমি ডাইরেক্ট আঁকছি না, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আছে। কেন? কারণ আমি কি এখানে এমন একটা প্যারাবোলা বলছে যার অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এটা কিসে পড়ে গেল? বেসিক ইকুয়েশনে পড়ে গেল, বেসিক ইকুয়েশনে পড়ে গেল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। এখন বলছে যে একটা প্যারাবোলার যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, সাপোজ মনে করো যে একটা অক্ষরেখা যদি এরকম হয়, তাহলে প্যারাবোলাটা কিরকম হবে? অবশ্যই এই জাতীয় একটা প্যারাবোলা হবে, এই জাতীয় একটা প্যারাবোলা হবে। এটা কি হচ্ছে ওয়াই, ওয়াই প্রাইম, প্রচুর দুঃখিত, ঠিক আছে। আমি একটু আবার আঁকি, ঠিক আছে। আমাদের কি বলছে? ওয়াই অক্ষের সমান্তরাল, এই যে অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের যদি সমান্তরাল হয় প্যারাবোলাটা কিরকম হবে বলতো? অবশ্যই ধরে নিলাম প্যারাবোলাটা এরকম হবে। অর্থাৎ কি হচ্ছে, কি হচ্ছে, এটা হচ্ছে ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে তোমার এক্স এক্সিস, ঠিক আছে, এক্স এক্সিস। তাহলে ওয়াই অক্ষের যখন সমান্তরাল প্যারাবোলাটা কি হচ্ছে? এক্স এর দুই সাইড বরাবর স্প্রেড হচ্ছে, এক্স এর দুই সাইড বরাবর স্প্রেড হচ্ছে। মনে রাখবো এক্স এর দুই সাইড বরাবর যদি স্প্রেড হয় তাহলে এক্স এর উপর স্কয়ার আসবে। কারণ প্যারাবোলার ইকুয়েশনগুলো কিরকম ছিল বলতো? ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x, এক্স স্কয়ার ইকুয়াল টু 4y, মানে একটার উপর স্কয়ার থাকে, একটার উপর থাকে না। কার উপর স্কয়ার দেব? আমরা প্যারাবোলার ইকুয়েশন একটু মাথায় চিন্তা করে নেব, একটু ভিজুয়ালাইজ করে নেব, ফটোজেনিক মেমোরির মাধ্যমে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। আচ্ছা এটা কিরকম হবে? চিন্তা করে দেখলাম যে আচ্ছা এটা তো এক্স এর দুই সাইড বরাবর স্প্রেড হচ্ছে, এক্স এর দুই সাইড বরাবর স্প্রেড হচ্ছে, মানে কি যে এক্স এর রেসপেক্টে স্প্রেড হবে তার উপর স্কয়ার হবে, তার উপর স্কয়ার হবে। এখন এখানে মনে করো তোমাকে কোশ্চেনে এত ইজিলি ধরো এটাও না বলতে পারে যে ওয়াই অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট, ধরি আমরা যদি একটু অন্য কালার ইউজ করি, ধর আমাকে ধরো এই জিনিসটা নাও বলতে পারে যে ওয়াই অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট প্যারাবোলার সমীকরণ। এখন আমাকে কি বলে দিয়েছে? কন্ডিশনটা কি? ওয়াই অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট প্যারাবোলা। এখন আমাকে যদি বলে দেয় ওয়াই অক্ষের সমান্তরাল দ্বিকাক্ষ বিশিষ্ট প্যারাবোলার সমীকরণ, দ্বিকাক্ষ, এখানে না দিয়ে যদি আমাকে দ্বিকাক্ষ বলে দেয়, দ্বিকাক্ষ, তখন কি হয়ে যাবে? ওয়াই অক্ষের সমান্তরাল দ্বিকাক্ষ বিশিষ্ট প্যারাবোলার সমীকরণ, তখন কি এটা হবে? তখন অবশ্যই এটা হবে না, তখন অবশ্যই এটা হবে না। যখন দ্বিকাক্ষ বলবে তখন আমাদের কি হয়ে যাবে? দ্বিকাক্ষ, একটু তাহলে ভিজুয়ালাইজ করি, দ্বিকাক্ষ এখন ওয়াই অক্ষের সমান্তরাল, দ্বিকাক্ষ এখন ওয়াই অক্ষের, তাহলে কি এই যে আমি আবার একই দ্বিকাক্ষ, এই যে দ্বিকাক্ষ, এখন এটা কি হচ্ছে? দ্বিকাক্ষ, দ্বিকাক্ষের সাথে প্যারাবোলাটা কিরকম হয়? দেখতে কিরকম হয়? অবশ্যই দ্বিকাক্ষ ধরলাম আমি, এটাকে ধরো অক্ষরেখা ধরলাম, এই যে এই যাবে প্যারাবোলাটা। মানে কি এখন প্যারাবোলাটা কিরকম হচ্ছে বলতো? এক্স এর ওয়াই এর দুই সাইড বরাবর স্প্রেড হচ্ছে, ওয়াই এর দুই সাইড দিকে স্প্রেড হয়ে ইনফিনিটিতে চলে যাচ্ছে। তার মানে কি যেটা এক্স এর দুই সাইড বরাবর স্প্রেড হচ্ছে, তার মানে কি, সরি ওয়াই এর দুই সাইড বরাবর স্প্রেড হচ্ছে, তার মানে কি এখন কি এখানে ওয়াই এক্স এর উপর স্কয়ার হবে না? তখন কি হয়ে যাবে? এক্স ইকুয়ালস টু এ ওয়াই স্কয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। তখন আমরা ধরে নিব যে ধরি প্যারাবোলার ইকুয়েশন বি এক্স ইকুয়ালস টু এ ওয়াই স্কয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। খুব ইজি জিনিস, তাই না? তারপর কি, আর যদি আমরা, তার মানে কি একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস মনে রাখো যে ওয়াই অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট প্যারাবোলার সমীকরণ আর এক্স অক্ষের সমান্তরাল দ্বিকাক্ষ বিশিষ্ট প্যারাবোলার সমীকরণ একই রকম হবে, একই রকম হবে। মানে কি এখানে ওয়াই অক্ষের সমান্তরাল, দেখো প্যারাবোলার অক্ষরেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে প্যারাবোলার এই প্যারাবোলার ক্ষেত্রে দ্বিকাক্ষটা কিরকম হবে? এক্স অক্ষের সমান্তরাল। তার মানে কি একই জিনিস। তার মানে কি আমরা এই জাতীয় কোশ্চেন কিরকম করবো? যেখানে আমাকে বলে দিবে যে এমন একটা প্যারাবোলার সমীকরণ বের করো যে প্যারাবোলার অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল এবং কি যে প্যারাবোলাটা 1,1 2,2 3,3 পয়েন্ট দিয়ে যায়। আমরা ধরে নেব যে লেট, যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল আমি মাথায় ভিজুয়ালাইজ করে, অবশ্যই মুখস্থ রাখবো না, অবশ্যই না, মাথায় ভিজুয়ালাইজ করে যাচ্ছে এক্স এর দুই দিকে স্প্রেড হচ্ছে, তার মানে আমি এক্স এর উপর স্কয়ার দেব। তাহলে লেট দ্য প্যারাবোলাস ইকুয়েশন বি ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি। তারপর কি করবো? তিনটা পয়েন্ট দিতেছে, এক্স আর ওয়াই এর মধ্যে বসাবো, এ বি সি তিনটা ইকুয়েশন হবে, ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করবো। এমসিকিউ টাইপ ম্যাথ, অবশ্যই এমসিকিউ টাইপ ম্যাথ, অবশ্যই। এখন মনে করো যদি এমসিকিউ কঠিন হয়, একটু আমরা যদি মনে রাখার চেষ্টা করি, ঠিক আছে, আমি এইগুলা মনে রাখতাম, আমার মনে থাকতেও না, খুবই স্বাভাবিক, খুবই চিন্তা জিনিস, ঠিক আছে, কিন্তু তোমরা যদি মনে রাখতে পারো খুবই ভালো। আমার মেমোরি খুবই বাজে, আমার মেমোরি খুবই বাজে, আমার এই ধরনের শর্টকাট মানে আমার এইগুলা সাধারণত মনে থাকতো না। খুব কষ্ট করে পরীক্ষার আগের দিন গিলে গেছিলাম, তারপরে তাও ভর্তি পরীক্ষায় মনে ছিল না, মোটামুটি এগুলা এভাবেই করে দিয়ে আসতে হয়। 6টা বই যখন মাথায় নিয়ে যাবা এগুলা ভুলে যাবা সবই, ঠিক আছে। তোমাদের বেসিক্স নিয়ে না থাকলে 100% ভুলে যাবা, 100% চান্স পাবা না, কোথাও চান্স পাবা না। তাহলে শীর্ষটা কি? শীর্ষ এখন আমরা যদি মনে রাখতে চাই যে ধরো বলা আছে যে এই প্যারাবোলা এবং শীর্ষ বের করো, শীর্ষ একটা নরমাল যদি কি আসবে? মাইনাস বি বাই টুয়াইস এ কমা বি স্কয়ার মাইনাস 4ac বাই 4a। মানে কি আমরা কেমনে বের করছি শীর্ষটা? আমরা ওই যে নরমাল এলিমেন্ট ফাইন্ডিং এর যে ম্যাথগুলো, প্রথম টাইপের যে ম্যাথগুলো, সেখান থেকে আমরা শীর্ষ বের করছি, যেখানে তার মানে কি ওয়াই অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট প্যারাবোলার সমীকরণ আমরা লিখে ফেলবো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি। যেটা কেন হবে সেটা আমরা দেখলাম। এন্ড ওই প্যারাবোলার শীর্ষটা কি হবে? মাইনাস বি বাই টুয়াইস এ কমা বি স্কয়ার মাইনাস 4ac বাই 4a। এই ধরনের আসতে পারে খুবই কঠিন আসলে কোশ্চেন, ঠিক আছে, খুবই যখন কোশ্চেন কঠিন আসবে, ঠিক আছে। এর এখানে আরেকটা কারেকশনস আছে, ওকে, আমাদের এই জায়গায় এক্স ওয়াই উপকেন্দ্রিক লম্ব হবে এখানে, ঠিক আছে, উপকেন্দ্রিক লম্ব।
উপকেন্দ্রিক লম্ব ইকুয়ালস টু 1/a। এন্ড যদি আমাকে এটা উপকেন্দ্রিক লম্ব বের করতে বলে, উপকেন্দ্রিক লম্ব কি আমরা জানি, উপকেন্দ্রিক লম্ব কি, এটা যদি তোমার উপকেন্দ্র হয়, দিস ইজ দ্য উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব, রাইট, দিস ইজ দ্য উপকেন্দ্রিক লম্ব, দিস ইজ দ্য উপকেন্দ্রিক লম্ব। এটা কি, এটা হচ্ছে আমার সেই উপকেন্দ্রিক লম্ব। এই উপকেন্দ্রিক লম্বের লেন্থটা হবে কিন্তু 1/a, এইটা মনে রাখবো, এইটা একটু মনে রাখবো, ঠিক আছে। এগুলো কিন্তু এমসিকিউতে যখন কঠিন আসবে, এত অ্যানালাইসিস করে বের করার সময় উপকেন্দ্রিক লম্ব কত হবে যাবে 1/a, এর ভ্যালু তো ইজিলি যেখান থেকে বের করে গেছি, ওখান থেকে পেয়ে গেছি। আর প্যারাবোলার ইকুয়েশন আমরা এখানে, আমরা প্যারাবোলার ইকুয়েশন যখন পেয়ে গেছি তখন 1/a। ঠিক সিমিলার হবে যখন x অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ কি হয়ে যাবে, x ইকুয়াল টু, কেন আমরা ওখানে ব্যাখ্যা করছি, এই যে ওখানে ব্যাখ্যা করছি, x অক্ষের সমান্তরাল যখন অক্ষ হয়ে যাবে তখন প্যারাবোলাটা দেখতে এরকম হয়ে যাবে। এই যে এখানে দেখো x অক্ষের সমান্তরাল একটা এই যে x অক্ষের সমান্তরাল ধরলাম, এটা হচ্ছে তারিয়া x অক্ষে, সেখানেও যদি একটু লিখে দেই, এঁকে দেই, ধরলাম এই যে এটা, ঠিক আছে, ধরলাম এটা, তাহলে কি প্যারাবোলাটা ধরো, আমি একটু অন্য কালি দিয়ে আঁকি, ধরলাম প্যারাবোলাটার অক্ষরেখা হচ্ছে অক্ষরেখা হচ্ছে x অক্ষের সমান্তরাল, এই যে অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, প্যারাবোলা কি অক্ষরেখার উপর দিয়ে, অক্ষরেখাটা কি করে, অক্ষরেখা প্যারাবোলাটাকে মিরর এক্সিসে মানে সিমেট্রিক্যালি দুইটা ভাগে ভাগ করে ফেলে, তার মানে কি অবশ্যই সিমেট্রিক্যালি দুইটা ভাগ করতে পারলে অবশ্যই এরকম হবে, এরকম বা এরকম দাও, যে কোনো দাও তোমার ইচ্ছা। তার মানে কি অবশ্যই সেটা কি হইতেছে, x এর y এর দুই সাইড বরাবর স্প্রেড হচ্ছে, তাহলে অবশ্যই y এর উপর স্কয়ার যাবে, তাহলে x ইকুয়ালস টু কি ধরে নেব, ay স্কয়ার প্লাস by প্লাস c। আর এই শীর্ষের উপকেন্দ্রিক লম্ব তোমরা ভ্যালু মুখস্থ রাখতে পারো, নট রেকমেন্ডেড, ঠিক আছে। এবার আমরা একটু প্যারাবোলার যে আদর্শ যে সমীকরণগুলো আছে, বেসিক যে ইকুয়েশন যেটা আমরা কথা বলছিলাম, মানে আদর্শ সমীকরণ বা বেসিক সমীকরণ, যেটা আমরা কি বলছিলাম, যে প্যারাবোলাগুলা সাধারণত কি হয়, এমন কিছু প্যারাবোলা যে প্যারাবোলাগুলার অ্যাকচুয়ালি তোমার হচ্ছে গিয়ে একটু দ্বিকাক্ষ এবং অক্ষরেখাগুলা x বা y অক্ষের সমান্তরাল হয়। কি প্যারাবোলার দ্বিকাক্ষ কি হয়, x বা y অক্ষের সমান্তরাল হয়, দ্বিকাক্ষ আর অক্ষরেখা x বা y অক্ষের সমান্তরাল হয়, সেগুলো একটু দেখতে কিরকম হয় আমরা একটু অ্যানালাইসিস করি, ওকে। সেগুলো একটু দেখতে কিরকম হয় দেখো, আমরা খুবই ইজি জিনিস, কারণ এই ধরনের গ্রাফ রিলেটেড কোশ্চেন্স তোমাদের এমসিকিউতে আসতে পারে, অবশ্যই আসে না যে তা না। প্যারাবোলার আদর্শ সমীকরণের লেখচিত্র দেখো তো কি করব, আমরা একটা প্রথমে দেখে নেই যে এটা আমরা কি আঁকলাম, y অ্যাক্সিস, এটা আঁকলাম ধরো x সরি মাই ব্যাড, এটা হচ্ছে y প্রাইম, এটা হচ্ছে তোমার x, আর এটা হচ্ছে কি x প্রাইম, ওকে। তাহলে পরাবৃত্তের আদর্শ সমীকরণ ও লেখচিত্র, তার মানে কি যদি আমার প্যারাবোলার ইকুয়েশনটা যদি এরকম হয়, শীর্ষ 0 0 ধরলাম, শীর্ষ ধরতেছি আমরা কত 0 0 পয়েন্টে, শীর্ষ ধরতেছি কত পয়েন্টে 0 0 পয়েন্টে, তাহলে আমাদের এই প্যারাবোলার ইকুয়েশনটা কি হবে, এই প্যারাবোলার ইকুয়েশন খুবই স্বাভাবিক ইজি জিনিস, আমরা জাস্ট রিকল করতেছি সবকিছু, y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ax, এটা হচ্ছে আমাদের দ্বিকাক্ষের ইকুয়েশনটা কিরকম হবে বলো তো বন্ধুরা, y অক্ষের সমান্তরাল, আমি জানি কি এটা হচ্ছে তোমার ফোকাস থেকে শীর্ষের ডিসটেন্স ও a, এন্ড শীর্ষ থেকে ডাইরেক্ট্রিক্সের ডিসটেন্স ও a, তাহলে যেহেতু y অক্ষের সমান্তরাল কি হয়ে যাবে, y অক্ষের সমান্তরাল হলে আমরা জানি যে সেই সরলরেখার বের করি কেমনে, x ইকুয়ালস টু সামথিং, সেই সরলরেখা আমরা বের করি কেমনে, x ইকুয়ালস টু সামথিং ঠিক হচ্ছে তোমার a, তার মানে কত হয়ে যাবে x ইকুয়ালস টু -a, কি নেগেটিভে না, নেগেটিভ দিকে গেছে না, এটা নেগেটিভ দিকে গেছে না, অবশ্যই নেগেটিভ দিকে গেছে, x ইকুয়ালস টু -a। ঠিক সিমিলার ভাবে আমাদের যদি মনে করো যে প্যারাবোলাটা ধরো এরকম হলো, সাপোজ মনে করো যে এরকম হলো, যে কি অ্যাক্সিস, এটা আমরা x অ্যাক্সিস ধরো, এবার আমাদের প্যারাবোলাটা হলো কিছুটা এরকম হলো, ঠিক আছে। তার মানে কি আমাদের এদিকে খেয়াল করতে হবে y স্কয়ার ইকুয়াল টু 4ax, এখানে মাথায় রাখতে হবে, এখানে কিন্তু y স্কয়ার ইকুয়াল টু 4x লেখা মানে কি এখানে একটা প্লাস 4x আছে, রাইট, এখানে একটা কি আছে প্লাস 4ax আছে, রাইট, ওকে। আমি যদি দেখি y স্কয়ার, দেখো y স্কয়ার ইজ ইকুয়ালস টু কিন্তু প্লাস 4ax আছে, রাইট, প্লাস 4ax আছে, ওকে। y স্কয়ার ইকুয়ালস টু প্লাস 4ax আছে, প্লাস মানে কি এটা কোন দিকে প্রপাগেট করতেছে, x এর পজিটিভ দিকে প্রপাগেট করতেছে, এন্ড আমরা যখন এটা দেখতেছি ঠিক কি সিমিলার হবে y এর দুই এক্সিস বরাবর তোমার হচ্ছে কি y এর দুই দিকে স্প্রেড হচ্ছে, y এক্সিস বরাবর স্প্রেড হয়ে যাচ্ছে, বাট কোন দিকে প্রপাগেট করতেছে এখন, x এর নেগেটিভ দিক বরাবর প্রপাগেট করতেছে, x এর নেগেটিভ দিক বরাবর, শীর্ষ 0 0, তার মানে আমরা কেমনে লিখবো, প্রথমে আমরা দেখবো যে শীর্ষ কোন পয়েন্টে, শীর্ষ দেখতে পাচ্ছি 0 0, আচ্ছা শীর্ষ 0 0, তারপরে কি দেখতে পারতেছি y এর দুই সাইডে স্প্রেড করতেছে, তার মানে কি y এর উপর স্কয়ার হচ্ছে, শীর্ষ 0 0 হওয়ার ফলে কি হইতেছে তোমার ইকুয়েশনটা কিরকম হয়ে যাচ্ছে, হয় y স্কয়ার ইকুয়ালস টু 4x হচ্ছে, নাহলে x স্কয়ার ইকুয়ালস টু 4ay হচ্ছে, কেন, যখন হচ্ছে কি তোমার শীর্ষ 0 0 তে, তাই না, শীর্ষ 0 0 তে, শীর্ষ যখন 0 0 তে, কেন আলফা বিটার ভ্যালু 0, আমরা কি জানি একটা প্যারাবোলার অ্যাকচুয়াল ইকুয়েশন কি জানি বলো তো, শীর্ষ যদি তোমার 0 0 না হয় আলফা বিটা হয়, আর শীর্ষ ধরো তোমার কত হইলো এখানে আলফা কমা বিটা হলো, তাহলে কি হয়ে যাবে, শীর্ষ আলফা কমা বিটা হয়ে গেলে তখন কি হয়ে যাবে y মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 4a ইনটু x মাইনাস আলফা, এরকম একটা হয়, বা x মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইনটু y মাইনাস, এখানে আলফা বিটা 0, তাহলে হয় 0 0 হলে কি হতে পারে, হয় y স্কয়ার ইকুয়ালস টু 4x হবে, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 4ay হবে।
তাহলে এই দুইটা যদি হয়, শীর্ষ যদি 0 0 হয়, তাহলে এই দুইটা হবে। তার মানে কি এখন দেখতেছো এখানে কি হচ্ছে, এখন আমরা কি দেখবো, শীর্ষ 0 0, এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। এখন কি এই জায়গায় সাইনটা কি হয়, প্লাস মাইনাস, এখানে প্লাস মানে হয় প্লাস হবে, নাহলে মাইনাস হবে, নাহলে প্লাস হবে, নাহলে মাইনাস হবে, তাই তো? এখন প্লাসটা হবে না মাইনাস হবে, এখন আমরা উপরেরটা হবে না নিচেরটা হবে, এটা বুঝবো কেমনে? দেখবো যে y এর দুই সাইড বরাবর স্প্রেড, এখানে দেখতে পাচ্ছি যে y এর দুই সাইড বরাবর স্প্রেড করতেছে, তাহলে অবশ্যই এটা হবে। তারপরে আমরা দেখবো যে প্লাস হবে না মাইনাস হবে, এটা বুঝবো কেমনে? তো দেখতে পাচ্ছি যে এটা x এর নেগেটিভ ডিরেকশনে প্রপাগেট করতেছে, তাহলে এটার ইকুয়েশন কি হয়ে যাবে, তোমার y স্কয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস 4ax y স্কয়ার, এন্ড তার দিকাক্ষটা কি হয়ে যাবে, তখন এই দিকে হয়ে যাবে। তখন কি হয়ে যাবে, এখান থেকে এই যে ফোকাস, এটা হচ্ছে ফোকাস, ফোকাস থেকে এটা যদি a হয়, তাহলে এটা হচ্ছে তোমার a, তখন এইটা কি হয়ে গেল, এটা হচ্ছে x এ কি দিকাক্ষটা পজিটিভ ডিরেকশনে চলে আসলো। তো এখানে যেমন হলো x ইকুয়ালস টু মাইনাস a, y অক্ষের সমান্তরাল, তাই এখানে কি হয়ে যাবে, x ইকুয়ালস টু a। খুব ইজি জিনিস, তাই না? এরকম ঠিক সিমিলার ভাবে আমরা বাকিগুলা বাকি দুইটাও আঁকতে পারবো, রাইট? বাকি দুইটাও খুব ইজিলি আঁকতে পারবো। ওকে, বাকি দুইটা কিরকম হবে, ধরলাম একটা হতে পারে এরকম, আর আরেকটা হবে কিরকম, এরকম। ঠিক আছে, এই দুইটা তোমরা ইজিলি নিজেই করে ফেলবে, নিজে। রেকমেন্ডেড এক্স এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স। ওকে, তারপরে কি আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে আসি। তার মানে কি, এখন দেখো তো, এখন খুবই ইম্পর্টেন্ট কিছু শর্টকাটস নিয়ে অ্যানালাইসিস করি, যেটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু শর্টকাটস নিয়ে অ্যানালাইসিস যদি আমরা করি, তাহলে একটু যদি দেখি যে দেখো প্রথম শর্টকাটটা হচ্ছে, ধরো তোমাকে বলে দিল y স্কয়ার ইকুয়ালস টু 4x পরাবৃত্তে x1 y1 বিন্দুতে স্পর্শক, একটু ভুল হয়েছে, বিন্দুতে x1 y1 বিন্দুতে স্পর্শক হবে কত, y1 ইজ ইকুয়ালস টু 2a ইনটু x প্লাস x1। মুখস্থ রাখবে, এটা মুখস্থ রাখার কোনো বিষয় না। তারপরে কি, তোমাকে যদি দেখো একটা প্যারাবোলিক ইকুয়েশন যদি ওইটাই হয়, একদম স্বাভাবিক, ধরো তোমাকে একটা প্যারাবোলিক ইকুয়েশন দিয়ে দিল y স্কয়ার ইকুয়ালস টু 5x, y স্কয়ার ইকুয়ালস টু 5x, এই পরাবৃত্তের কি বলতেছে 2,1 পয়েন্টে স্পর্শক কত হবে। খুবই ইজি ফর্মুলা, y1 ইজ ইকুয়ালস টু 2a ইনটু x প্লাস x1, খুবই স্বাভাবিক। তার মানে আমি যে ম্যাথটা বলছি সেই ম্যাথে y স্কয়ার ইকুয়ালস টু 5x, আমি যদি একটা স্যাম্পল ম্যাথ দেখি, তার মানে কি বলতেছে, y স্কয়ার ইকুয়ালস টু 5x এর মধ্যে কত বলে দিছি বলো তো, আমি ধরো আমি বলে দিলাম যে 3,√15 পয়েন্টে তোমার স্পর্শক কত হবে, 3,√15 পয়েন্টে স্পর্শক কত হবে। তাহলে খুব ইজি জিনিস, এখান থেকে আমরা কি বলি, একদম ইজি, y1 ইকুয়াল টু 2a ইনটু x প্লাস x1, খুবই শর্টকাট মেথড ফর এমসিকিউ। তো আমরা সেটা আমরা কিভাবে করব, দেখো তো, y1 এটা হচ্ছে তোমার সেই x1, এটা হচ্ছে তোমার সেই y1, তাহলে y1 তার মানে কত হয়ে যাবে, y ইনটু √15 ইজ ইকুয়ালস টু টুয়াইস a, এর ভ্যালু কত, এখানে 4a, এখান থেকে আমরা এর ভ্যালু পেয়ে যাব, এর ভ্যালু কত, 4a ইজ ইকুয়ালস টু 5 দেওয়া আছে, তাহলে a ইকুয়ালস টু কত, 5/4, তাহলে কত, 2a, তাহলে 2 ইনটু 5/4 কত হয়ে গেল, 5/2 ইনটু x প্লাস 3, দিস ইজ দ্য স্পর্শকের ইকুয়েশন। ঠিক আছে, খুব ইজি জিনিস, আবার এটাকে তুমি সুন্দর করবা, এটা কঠিন কোনো কিছু না। শর্টকাট টু ফ্রম বুক, এটা হচ্ছে একটু বইয়ের একটা জিনিস, ডিরেক্টলি এসিও আমাদের জিনিস, y ইকুয়ালস টু mx প্লাস c রেখাটি y স্কয়ার ইকুয়ালস টু 4x পরাবৃত্তকে স্পর্শ করলে বলতেছে যে c ইকুয়ালস টু, স্পর্শ করলে এটা আমরা জানি যে কোন একটা পরাবৃত্তকে যদি তোমার এই mx প্লাস c রেখাটি যদি এই পরাবৃত্তকে যদি স্পর্শ করা ইন্টারসেক্ট করে, দুটো আলাদা জিনিস। ইন্টারসেক্ট করা মানে ছেদ করা মানে কি, সে অবশ্যই দুইটা পয়েন্ট দিয়ে যাবে, অবশ্যই দুইটা পয়েন্ট দেবে, ছেদ করতেছে, এই যে একটা প্যারাবোলা, এই যে একটা প্যারাবোলা ধরলাম, ঠিক আছে, এই প্যারাবোলা ধরলাম, এই যে এটা কি করতেছে, দিস ইজ ইন্টারসেক্টিং দিস প্যারাবোলা, বাট এটা দিস ইজ টাচিং, এটা কি হচ্ছে, এটা হচ্ছে ট্যানজেন্ট, আর এটা হচ্ছে ইন্টারসেক্টর, এটা ইন্টারসেক্টর, একটা হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে কি, সেটা হচ্ছে স্পর্শ, জাস্ট একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, আর এটা কি যাচ্ছে, এটা দুইটা পয়েন্ট দিয়ে যাচ্ছে। আমাকে বলছে যদি টাচ করতে হয়, টাচ করলে আমরা জানি y ইকুয়ালস টু mx প্লাস এখানে বসাইতে হয়, ওকে, y স্কয়ার ইকুয়ালস টু 4ax পরাবৃত্তকে স্পর্শ করলে আমরা বই থেকেই জানি যে কি হয়, সেটা c ইকুয়ালস টু a/m, আমাদের কন্ডিশন y ইকুয়ালস টু mx প্লাস c, এই রেখাটা এই পরাবৃত্তের স্পর্শ ট্যানজেন্ট তখনই হবে ইফ এন্ড অনলি ইফ c ইকুয়ালস টু a/m হবে। c মানে কি, এই c এর ভ্যালুটা a/m হবে, যেখানে a এর ভ্যালুটা আমরা কই থেকে এক্সট্রাক্ট করব, আই উইল গেট দ্য a এর ভ্যালু ফ্রম হিয়ার, এন্ড m এর ভ্যালুটা আমরা কিন্তু এক্সট্রাক্ট করব এই জায়গা থেকে, খুব সাবধান। ঠিক আছে, m এর ভ্যালুটা এখান থেকে এক্সট্রাক্ট করব। একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, স্পর্শ বিন্দুটা বের করতে বলে, খুব ইম্পর্টেন্ট জিনিস, স্পর্শ বিন্দু বের করতে ভালোই ঝামেলা হয় স্পর্শ বিন্দু বের করতে। ঠিক আছে, এটা এমসিকিউতে মানে তোমার অ্যাকচুয়ালি যে মেথডটা আছে সেই মেথডটা অবশ্যই এমসিকিউর জন্য না, কিন্তু যদি এমসিকিউতে দিয়ে দেয় স্পর্শ বিন্দুটা কত, কি করব, খুবই একদম ইজি, এটা মনে রাখবে, এটা মনে রাখার কোনো কঠিন কিছু না। স্পর্শ বিন্দুটা হয়ে যাবে কত, a/m স্কয়ার কমা টুয়াইস a/m স্কয়ার কমা টুয়াইস a/m। ওকে, খুবই একদম ইজি জিনিস স্পর্শ বিন্দু। তারপরে কি,
সিমিলারলি এই জিনিসটা হয়তো বা বইয়ে নাই, বইয়ে কিন্তু নাই। এসি আহমেদ যদি ফলো করো, y = mx + c রেখাটা যদি x² + 4ay কে x² = 4ay কে স্পর্শ করে, যদি c তখন কিন্তু কন্ডিশনটা এখানে ছিল, কন্ডিশনটা যদি mx + c, যদি y² = 4x, এই রেখাটা কি এরকম, এই প্যারাবোলাটা কি এরকম, y² y এর দুই সাইড বরাবর স্প্রেড করবে শীর্ষ 0 0, শীর্ষ 0 0, y² = 4x, শীর্ষ 0 0। তার মানে কি এই কে যদি আমার স্পর্শ করে y² = 4x, তখন আমার কি হয়ে গেছিল, c হয়ে গেছিল am। আর x² = 4ay দেখতে কেমন, x² = 4 পজিটিভ 4ay, তার মানে কি দেখতে এরকম। ঠিক আছে, এ কে স্পর্শ করলে তখন তোমার স্পর্শকটা হবে কত, তখন তোমার কন্ডিশনটা হবে কত, c = am², যেখানে কি এটা আমরা পাই কই থেকে, এটা আমরা পাই হচ্ছে এই জায়গা থেকে, এমটা পাই হচ্ছে আমরা এই জায়গা থেকে। স্পর্শ বিন্দুটা কিরকম হবে, একটু রিলেট আছে, দেখো এখানে টুয়াইস a/m, এখানকার কোটি ছিল টুয়াইস a/m, আর এখানকার ভুজ হয়ে গেছে টুয়াইস am, am²। এটা মনে রাখা কঠিন কিছু না, এটা মনে রাখবো আমরা, অবশ্যই মনে রাখবো, টুয়াইস am, am², খুব ইম্পর্টেন্ট আছে। এবার হচ্ছে গিয়ে একটা প্যারাবোলার এখানে উপকেন্দ্রিক লম্ব বের করে কেমনে, ঠিক আছে, একটা প্যারাবোলার উপকেন্দ্রিক লম্ব বের করার কিভাবে বের করে একটা প্যারাবোলার উপকেন্দ্রিক লম্ব। তো একটা প্যারাবোলার উপকেন্দ্রিক লম্ব বের করা, একটা প্যারাবোলা না, যে কোনো কিছুর উপকেন্দ্রিক লম্ব আমরা জানি কি 4a, এটা জানি আমরা মুখস্থ 4a, আমরা অবশ্যই প্রমাণও করতে পারি। আমরা যেদিন সিকিউ ক্লাস দেবো, আমরা যেদিন হচ্ছে গিয়ে ফুল প্যারাবোলা, শুধু কনিক্সে শুধু প্যারাবোলার উপরে আমাদের ফুল একটা ক্লাস নেওয়া যায়, তখন আমরা অবশ্যই দেখবো যে, তখন আমরা অবশ্যই ডিটেলস অ্যানালাইসিস করবো। যখন আমরা ডিটেলস কাজ, এটা তো হচ্ছে জাস্ট শর্ট একটা ক্লাস, এমসিকিউ ভিত্তিক, এমসিকিউ এন্ড হচ্ছে জাস্ট একটা সাজেশন টাইপ একটা ক্লাস, এটা আমরা সবকিছু অ্যানালাইসিস এখানে অবশ্যই করবো না, ঠিক আছে, অবশ্যই করবো না তা না, অবশ্যই এখানকার এলিমেন্ট ফাইন্ডিং এই জিনিসটা খুবই সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ইভেন এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আই হোপ যে এলিমেন্ট ফাইন্ডিং জিনিসগুলো তোমরা পারবা। এলিমেন্ট ফাইন্ডিং জিনিসটা আমি যদি একটু রিকল করি, কিরকম ছিল বলতো বন্ধুরা, তোমাকে কি বলে দিত, যে কোনো একটা ইকুয়েশন বলতো যে কি y² = 3x + 5y, যেটা আমরা অবশ্যই দেখবো সামনে, 3x + 2y + 7 = 0। এখান থেকে তোমাকে বলতে পারে সবকিছু বের করতে বলে, কি বের করতে পারে, শীর্ষ বের করতে বলবে, ফোকাস বের করতে বলবে, ডাইরেক্ট্রিক্স বের করতে বলবে, অক্ষরেখা বের করতে বলবে, আর কি বের করতে বলবে, তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলবে। তাই ঠিক আছে, সেটা আমরা কেমনে বের করতাম, দুই পাশে স্কয়ার, একদিকে স্কয়ার নিতাম, আরেকদিকে তো স্কয়ার থাকবে না, রাখতাম। তারপরে কি আমরা ওইটার সাথে কিসে রিলেট করতাম, y² = 4x রিলেট করতাম, নাহলে x² = 4ay রিলেট করতাম, তারপর ওটার সাথে রিলেট করে বের করবো। ঠিক আছে, ওগুলো আমি যে ডিটেইলস ক্লাস করব, আমাদের অফলাইন ভিত্তিক যে ক্লাসগুলো হবে, সেখানে আমরা ডিটেইলস অবশ্যই অ্যানালাইসিস করব। এখন আমরা দেখি উপকেন্দ্রিক লম্ব বের করার, উপকেন্দ্রিক লম্ব, প্রচুর ভুল দেখা যাচ্ছে, উপকেন্দ্রিক লম্ব, ওকে, উপকেন্দ্রিক লম্ব বের করার তিনটি উপায়। ওকে, উপকেন্দ্রিক লম্ব বের করার তিনটা উপায়। দেখো তো, প্রথম হচ্ছে কি 4a, এটা তো জানি যে y² = 4x, আর 4 এর ভ্যালুটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। কিন্তু না, আরো দুইটা মেথড, এই দুইটা মেথড যেহেতু তোমাদের বইয়ে অবশ্যই নাই, সেটা আমরা একটু জানবো। অক্ষ হতে দূরত্ব, শীর্ষে স্পর্শক হতে এটা হচ্ছে শীর্ষে স্পর্শক হতে দূরত্ব। আর কিসের দূরত্ব, অক্ষ হতে কার দূরত্ব, এই ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করা যায়। দেখো, প্রুফটা আমরা একটু অ্যানালাইসিস করব না, প্রুফটা কিভাবে আসছে এটাও জানা দরকার অবশ্যই। দেখো, ধরো এবার আমাকে বলে দিল যে একটা প্যারাবোলা, জানি না এটা কি আঁকছি, y axis x axis আঁকছি, আঁকি নাই, y axis x axis আঁকি নাই। একটা প্যারাবোলার বলে দিল যে একটা প্যারাবোলা যে কোনো একটা পয়েন্ট 2,1, সেই প্যারাবোলার বলে দিল অক্ষরেখা সমীকরণ বলে দিল, আর শীর্ষে স্পর্শকের সমীকরণ বলে দিল। কি দিল, আমরা এটা কি আঁকছি বলতো, এটা আঁকছি কিন্তু আমরা দ্বিকাক্ষ আঁকছি। কারণ কি, এই ফর্মুলাটা তখনই কাজ হয় যখন আমাদের বেসিক ইকুয়েশন গুলো কাজে আসে, আদর্শ সমীকরণ যেগুলো, সেখান থেকে আমরা 4 এর ভ্যালু ডিরেক্টলি আনতে পারি। কিন্তু যখন আদর্শ সমীকরণ না দেয়, 5x² + 3y² + 2xy, মানে xy ডেটা টার্মটা যখন ইনবিল্ট থাকে, তখন আমরা কি করব, যখন আমাদের xy ডেটা টার্মটা ইনকর্পোরেটেড থাকবে তোমার সমীকরণের মধ্যে, তখন কিন্তু আমাদের এই ফর্মুলাটার উপর বা এই দুইটা ফর্মুলা, তখন আমাদের এই দুইটা টেকনিক কাজে লাগবে। ঠিক আছে, কোনটা, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা। ঠিক আছে, যেমন আমরা যদি একটা দেখি, নিচে দেখো একটা প্যারামিটার উপকেন্দ্র দেওয়া আছে, এত শীর্ষে স্পর্শক দেওয়া আছে, এমনকি এইটা ইউজ করে আমরা সমীকরণটাও বের করতে পারি। ওটা আমরা এই জিনিসটাও আমরা দেখবো, আগে আমরা এই জিনিসটা দেখে নিই যে কি আমরা উপকেন্দ্রিক লম্ব বের করি। দেখো, দ্বিকাক্ষ দেওয়া আছে, আর এটা কি দেওয়া আছে, অক্ষরেখার। এটা সমীকরণ ধরো দেওয়া আছে 5x + 3y + 7 = 0। যখনই আমাদের এটা সমীকরণ দেখেই বুঝতে পারতেছে কি অক্ষরেখা x বা y অক্ষের সমান্তরাল না। অক্ষরেখা কি x বা y অক্ষের সমান্তরাল? অবশ্যই না। অক্ষরেখা অবশ্যই x বা y অক্ষের সমান্তরাল না। তাহলে যেহেতু অক্ষরেখা x বা y অক্ষের সমান্তরাল না, অবশ্যই তুমি 4 এ পাবাই না। আবার কি বলে দিছে, এটা হচ্ছে আমার সেই প্যারাবোলা। এটা কিন্তু অবশ্যই y অ্যাক্সিস না, এটা কিন্তু অবশ্যই x অ্যাক্সিস না। একটা হচ্ছে দ্বিকাক্ষ, এটা অক্ষরেখা সমীকরণ তোমাকে দেওয়া আছে, একটা পয়েন্ট দেওয়া আছে, ধরলাম এই পয়েন্ট হচ্ছে 2,3 পয়েন্ট দেওয়া আছে। আর কি দেওয়া আছে বলতো,
এই শীর্ষে স্পর্শক এইটার ইকুয়েশন ধরো দেওয়া আছে 3x মাইনাস 5y প্লাস 7 ইকুয়ালস ধরো 7 না 8 ধরি 8 ইকুয়ালস টু 0 এই দুইটা ভ্যালু ধরো দেওয়া আছে এন্ড 2,3 তোমাকে বের করতে বলছে এই প্যারাবোলার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। টেকনিক কি, একটা পয়েন্ট দেওয়া আছে, শীর্ষে স্পর্শক দেওয়া আছে, আর অক্ষরেখা সমীকরণ দেওয়া আছে, তাইলে আমি এটার উপকেন্দ্রিক লম্ব বের করবো। একটু আলাদা আলাদা টাইপের ম্যাথ, এগুলো পড়তে হবে, এগুলো জানতে হবে, ঠিক আছে আমাদের। তাহলে সেটা আমরা বের করবো। আমরা দেখো তো 2,3 থেকে আমরা ডিরেক্টলি এই লম্ব ডিসটেন্স বের করবো। বের করতে সময় লাগবে হাইয়েস্ট 5 সেকেন্ড, হাইয়েস্ট 5 সেকেন্ড লাগবে বের করতে। 2,3 কেমনে বের করবো? প্রথমে দেখো এই ডিসটেন্স, এইটাকে ধরলাম d, তাহলে d ইকুয়ালস টু কত আসবে? 5 × 2 + 3 × 3 + 7 ডিভাইডেড বাই √5² + 3 স্কয়ার। ডাইরেক্টলি ক্যালকুলেটরে বসাবো। এটা কি আমরা এখন আবার হাতে লিখবো নাকি? ডাইরেক্টলি এই জিনিস ক্যালকুলেটরে বসাবো। d এর ভ্যালু বের হয়ে গেছে, ঠিক আছে, d এর ভ্যালু বের হয়ে গেছে। তারপরে আমরা কি 5 সেকেন্ড লাগলো, ধরলাম 5 সেকেন্ড লাগলো। তারপর কি এখন আমাদের কি বলতে হবে? 2,3 আবার কি বলছে যে ওই পয়েন্ট থেকে শীর্ষে স্পর্শক হতে দূরত্ব, শীর্ষে স্পর্শক হতে কার দূরত্ব? এই পয়েন্টের দূরত্ব, এই পয়েন্টের, এই যে এই পয়েন্টের দূরত্ব শীর্ষে স্পর্শক। এটাকে ধরলাম আমি সাপোজ মনে করো l, ওকে। তাহলে l কি হয়ে যাবে? l উইল বি কত? 2, তাহলে 3 × 2 আমরা l কি এখানে বসাচ্ছি, আমরা l এর ডিসটেন্স বের করতে, তাহলে 2,3 অবশ্যই এই পয়েন্টে বসাতে হবে, এই সেটা এই ইকুয়েশনে বসাতে হবে। তাহলে কত আসছে? 3 × 2 দেখতে পাচ্ছেন একটু, 3 × 2 মাইনাস 5 × 3 প্লাস 8, একটু দেখতে অসুবিধা হচ্ছে, √3² প্লাস 5²। এটা আমরা ডিরেক্টলি বসাবো। তাহলে কি পেয়ে গেলাম বলতো? d পেয়ে গেলাম, আবার l পেয়ে গেলাম, রাইট? দিস ইজ l। সূত্র অনুসারে কি বলতেছে? অক্ষ হতে দূরত্ব, তার মানে কি এইখানে তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, তার মানে এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পুরোটা হয়ে যাবে কত? d/l। দিস ইজ দা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটাই হয়ে গেল আমার সেই কি, তাই তো, এটাই হয়ে গেল আমার সেই, এটা হচ্ছে আমার d, এটা হচ্ছে আমার এই l, ইজ দা l। এটা হয়ে গেল কি আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য d/l। এবার ধরো আমাদের একটা, ধরো আমাদের সিকিউ টাইপের যদি কোশ্চেন থাকে, একটা প্যারামিটার উপকেন্দ্র দেওয়া আছে, শীর্ষে স্পর্শক দেওয়া আছে, এর সমীকরণ বের করো। এখন এটা আমরা নরমালি বের করতে পারি কি, শীর্ষে স্পর্শক দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, আমাদের অবশ্যই কি শীর্ষে স্পর্শক থেকে আমরা ইজিলি কিসে বের করতে পারি বলতো? ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন বের করে ফেলতে পারি। সেখান থেকে তো SP = EPM ইজি করা যায়। আমাদের এত কাহিনী করা দরকার কি? দরকার নাই। আমরা একটা এক্সট্রা মেথড শিখতেছি, এক্সট্রা নতুন কিছু শিখতে পারাটাই তো মেন, তাই না? নতুন কিছু শর্টকাট মেথড শিখতে পারাটাই তো মেন জিনিস, তাই না? তাহলে এই ম্যাথটাই ধরো যদি আমরা অন্যভাবে করতে চাই, এই মেথডটা অবলম্বন করে, এটা তোমাদের একটা হোমওয়ার্ক, এটা করতে পারো কিনা এটা একটু চেক করবা, ঠিক আছে? যারা এই ভিডিওটা দেখতেছো তাদের জন্য এটা একটা HW, যে তোমরা ইউজিং দিস মেথড, আমি একটু বলে দেই, তোমাদের মনে রাখতে হবে যে y²/x ইজ ইকুয়ালস টু স্পর্শকের y²/x ইকুয়ালস টু কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্ব y কি x কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কেমনে পাবো? খুব ইজিলি কিন্তু পেয়ে যাবো, তাই না? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য খুব ইজিলি পেয়ে যাবো আমরা। কিভাবে? উপকেন্দ্র দেওয়া আছে, শীর্ষে স্পর্শক দেওয়া আছে, ঠিক আছে? উপকেন্দ্র দেওয়া আছে, শীর্ষে স্পর্শক দেওয়া আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি ইজিলি পাওয়া যায় না? অবশ্যই পাবো। তো এটা একটু আমাদের হোমওয়ার্ক থাকবে, এটা একটু বড় টাইপের ম্যাথ, ঠিক আছে? তোমরা যারা দেখতেছো তারা এটা করবা, ঠিক আছে? আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেভাবে আমরা খুব ইজিলি পেয়ে যাবো। এখন আমাদের পরের জিনিসটা আছে যে 2 × ডিসটেন্স বিটুইন ফোকাস এন্ড ডাইরেক্ট্রিক্স। এইটা দিয়ে আমরা কেমনে উপকেন্দ্রিক লম্ব বের করি, ঠিক আছে? দেখো এটা, দেখো আমরা কি আঁকতেছি, সিমিলার ভাবে ওই জিনিসটাই আমরা এখানে আঁকতেছি, ঠিক আছে? আমাদের অবশ্যই জেনারেল ইকুয়েশন না, এটা আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর এমসিকিউ অলসো, ওকে? তার মানে কি 2 × ডিসটেন্স বিটুইন ফোকাস এন্ড ডাইরেক্ট্রিক্স, ওকে? তারপরে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে, এখন দেখো তো যে এখন একটা জিনিস খেয়াল করো যে আমরা একটু আঁকি, এটা কি আঁকছি বলতো? ডাইরেক্ট্রিক্স আঁকছি, এটা অক্ষরেখা আঁকছি, ওকে? আঁকলাম, খেয়াল করে দেখো তো, এই যে আঁকলাম, ওকে? নর্মাল জিনিস, তাই তো? ওকে, তার মানে কি দেখো তো, এটা কত আসলো আমাদের শীর্ষ, ওকে? এটা আসতেছে কত আমাদের শীর্ষ, আর এটা মনে করো আমাদের ফোকাস। আমাদের কি লাগবে? ফোকাস দেওয়া থাকবে, ডাইরেক্ট্রিক্স দেওয়া থাকবে। খেয়াল করে দেখো,
একটা প্যারাবোলার ফোকাস দেওয়া আছে, ডাইরেক্ট্রিক্স দেওয়া আছে, ইকুয়েশনই দেওয়া নাই, কিন্তু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলবে। ফোকাস আর ডাইরেক্ট্রিক্স দেওয়া থাকলে উপকেন্দ্রিক লম্ব, প্রথমে কি ছিল, কি দেওয়া ছিল, এই মেথডের জন্য কি দেওয়া ছিল, একটা পয়েন্ট দেওয়া ছিল, শীর্ষে স্পর্শক দেওয়া ছিল, আর কি দেওয়া ছিল, অক্ষরেখা সমীকরণ দেওয়া ছিল। এখানে ফোকাস আর ডাইরেক্ট্রিক্স দেওয়া থাকবে, আর কিছু থাকবে না। কেমন উপকেন্দ্রিক লম্ব বের করবো, দেখো এটা যে আমাদের বেসিক কাজে লাগে। এটা ধরো ফোকাস, এটা হচ্ছে এস, খেয়াল করো তো উপকেন্দ্রিক লম্ব কি ছিল, এই ফোকাস দিয়ে আমরা যে লম্বটা টানি, রাইট, আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকার চেষ্টা করি। দিস ইজ কি, এটা কিন্তু ডাইরেক্ট্রিক্স, খুব সাবধান, দিস ইজ নট এক্স বা ওয়াই এক্সিস, ওকে, কারণ আমরা ডাইরেক্ট্রিক্স আমরা জানি না, এটা ডাইরেক্ট্রিক্স, এটা তো একটা র্যান্ডম ইকুয়েশন, 5x + 3y + 7 এরকম, ঠিক আছে, এটা দিস ইজ ডাইরেক্ট্রিক্স, ডাইরেক্ট্রিক্স বা দ্বিকাক্ষ। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি তো, যে এই জায়গা থেকে এই যে এটা কি, এটা হচ্ছে কি আমাদের বের করতে হবে। আপনারা খেয়াল করে দেখো তো, এই ডিসটেন্সটাকে 2 দিয়ে গুণ করতে পারলে কি উপকেন্দ্রিক লম্ব বের হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো তো, আমরা ইউজিং দা বেসিক প্যারাবোলাস ফর্মুলা উই নো দ্যাট দা একটা পয়েন্ট থেকে এটা ফোকাসের ডিসটেন্স আর ওই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের ডিসটেন্স সমান। তার মানে কি এইটা আর এটা সমান, রাইট, এটা রেক্ট্যাঙ্গেল এখন স্কয়ার হয়ে গেছে, এইটার এটা সমান। এখন দেখো তো খুবই বুঝতে পারতেছি যে যেহেতু এটা একটা লম্ব, দিস ইজ লম্ব, তার মানে এইটার এটা প্যারালাল, এইটার এটা প্যারালাল, তার মানে কি এইটা ইজ ইকুয়ালস টু এটা হবে, তাই না, এই লাইন ইজ ইকুয়ালস টু এই লাইন হবে। তার মানে কি আমরা দেখো তো যেহেতু এইটা ইজ ইকুয়ালস টু এইটা, তার মানে কি আমরা এই লাইনটাকে 2 দিয়ে গুণ করলেই আমরা পাচ্ছি কি ফুল উপকেন্দ্রিক লম্ব। তার মানে এর জায়গায় আমরা এই লাইনের ডিসটেন্স যদি বের করতে পারি, তাকে 2 দিয়ে গুণ করলে আমরা পাইতেছি উপকেন্দ্রিক লম্ব। এখন আমরা দেখতেছি আবার এই লাইন সমান সমান এই লাইন, তাহলে এই ফুল লাইনটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাইলে আমরা কি পাইতেছি উপকেন্দ্রিক লম্ব। তার মানে এই পুরো ডিসটেন্সটা কত, দেখো এটা হচ্ছে কত, এটা হচ্ছে তোমার সেই ফোকাস আর সেটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স। তার মানে কি আমাদের টার্গেট হবে ফোকাস। আমরা যদি একটা ম্যাথ দেখে একটা ফোকাস ধরলাম 2,3, এটা ফোকাস দেওয়া আছে 2,3 এন্ড ডাইরেক্ট্রিক্স দেওয়া আছে মনে করো 3x + 5y + 7 = 0। তাহলে তোমার উপকেন্দ্রিক লম্বের ডিসটেন্স কি হয়ে যাবে, উপকেন্দ্রিক লম্বের ডিসটেন্স হয়ে যাবে 2 ইনটু সেই ফোকাস থেকে ডাইরেক্ট্রিক্সের ডিসটেন্স, ফোকাস থেকে ডাইরেক্ট্রিক্সের ডিসটেন্স কত হয়ে যাবে, ফোকাস থেকে ডাইরেক্ট্রিক্সের ডিসটেন্স খেয়াল করে দেখো তো কত, ফোকাস আর ডাইরেক্ট্রিক্সের ডিসটেন্স কত, 3 × 2 + 5 × 3 + 7 √3² + 5² কতক্ষণ লাগবে, 10 সেকেন্ড শেষ। দিস ইজ দ্য ফোকাস এন্ড ডাইরেক্ট্রিক্স, দিস ইজ দ্য উপকেন্দ্রিক লম্বের ডিসটেন্স, ঠিক আছে। এখানে খেয়াল করবা এখানে কিন্তু অবশ্যই একটা ই গুণ আছে, মেইনলি ফর্মুলাটা হচ্ছে 2 × e × ডিসটেন্স বিটুইন ফোকাস এন্ড ডাইরেক্ট্রিক্স। মেইনলি হচ্ছে এটা ই, কেন ই, খেয়াল করে দেখো এখানে ই এর ভ্যালু তো 1, দেখো তো এইটা আর এইটা ইকুয়াল হইছে অনলি ফর প্যারাবোলা, এটা এলিপস হইলে এইটা ইজ ইকুয়ালস টু কি হইতো ই ইনটু এটা, রাইট, এসপি উইল বি কত ই ইনটু পিএম, তখন কি এই জায়গায় ই আসতো, একটা ই আসতো ই ইনটু এটা, তার মানে কি একটা অবশ্যই ই চলে আসতো। এইটার ক্ষেত্রে ই এর ভ্যালু যেহেতু আসছে 1, তাই এটার ক্ষেত্রে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করবো কি হবে, ইউজিং দিস ইজি ফর্মুলা, ওকে, একদম ইজি। তাহলে উই আর মুভিং টু দা নেক্সট স্লাইড। ওকে, আমরা এই যে স্লাইড 6 এর ডিসক্রিপশনটা আমরা অ্যাকচুয়ালি এইখানেই লিখে ফেলছি, সো এই জিনিসটার আমাদের দরকার নেই। আমরা তাহলে আমাদের পরের স্লাইডে চলে যাই, শীর্ষবিন্দু নির্ণয়ের শর্টকাট টেকনিক। একটা ধর একটা প্যারাবোলা দিছে, প্যারাবোলার একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা তোমাদের এলিমেন্ট ফাইন্ডিং এ খুব ইম্পর্টেন্ট। সেটা কি, একটা এলিমেন্ট ফাইন্ডিং এ তোমাদের সবার আগে কি বের করতে হয়, শীর্ষ বের করতে হয়, তাই না। সবার আগে তোমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে শীর্ষ। ধরো বলা আছে y² - 4y - 4x + 16 = 0। আবার কি বলা আছে 4x² - y - 8x + 1/4 = 0। তাহলে এরকম কিছু র্যান্ডম ইকুয়েশন দিয়ে দিছে এমসিকিউতে দিয়ে বলছে এটা শীর্ষ কত, অদ্ভুত জিনিস, তাই না। সময় লাগার কথা, অবশ্যই সময় লাগবে, আমারই তো অনেক সময় লাগবে, বা আমার গেঞ্জাম লেগে যাবে। কি করতে হয়, নিয়মটা কি, নরমালি কি করতা, সবগুলো এক্স একদিকে নিতে, সবগুলো ওয়াই নিতে, তারপরে এইদিকে কি a² - 2ab + b² ফর্মুলা ফেলে দাও, ওখানে আমরা একটা কমন নিতা, এক্স কে কোএফিশিয়েন্ট 1 রাখার চেষ্টা করতা, করার পর তারপর তোমার শীর্ষ। এটা নির্ণয় করার শর্টকাট টেকনিক আছে। দেখো স্টেপ 1, y² - 4y - 4x = 16 = 0। ধরো তোমাকে আমরা এটার জন্য দেখাচ্ছি, পরেরটা নিজেরা করবা। সবার আগে কি করবা, যার উপর স্কোয়ার আছে তাকে বাম দিকে রেখে, দেখো উক্ত রূপে, দেখো বাদে যার উপর স্কোয়ার আছে তাকে বাদে সবকিছু ডান দিকে নিতে হবে, ঠিক আছে। এখানে একটা কারেকশন আমি যদি দেখি, এটা হচ্ছে হবে বর্গরূপে,
ঠিক আছে, বর্গরূপে যারা থাকবে টাকা বাদে ডান পাশে সকল টার্ম নিতে হবে। কোন দিকে? ডান দিকে, এই যে ডান দিকে, এইদিকে না, আমার ডান দিকে আমি সবগুলো টার্ম নিলাম। বর্গরূপে যে টার্ম থাকবে, বর্গরূপে কি আছে? বর্গরূপে যে থাকবে তাকে বাদে ডান পাশে সকল টার্ম নিতে হবে। বর্গরূপে কি আছে? ওয়াই স্কোয়ার আছে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বর্গরূপের সাথে কোনো কোএফিসিয়েন্ট থাকা যাবে না। কোএফিসিয়েন্ট মানে থাকা যাবে না, কোএফিসিয়েন্টের ভ্যালু 1 থাকতে হবে। কোএফিসিয়েন্ট মানে কি? সহগ 1 থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছি সহগ 1, সবকিছু আমি ডান দিকে এলাম। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4y ইকুয়ালস টু 4x, এখানে সহগ কত? 1। ঠিক আছে, এটা মেনটেন করতে হবে। তাহলে 4y প্লাস 4x মাইনাস 16 করে ফেললাম। স্টেপ 2 কি করব? দেখো বর্গরূপে থাকবে যেটা, আবার এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে কি, এটা থাকবে কি বর্গরূপে। বর্গরূপে যেটা বর্গরূপে থাকবে সেটার মান, ডান মান, এটি সব উল্টাপাল্টা, এই কথাটা হবে না। সেটার মান কি হয়ে যাবে? সহগ বাই 2। সহগ বাই 2 মানে কিসের সহগ বাই 2? দেখো এই দেখো y এর মান আমরা এখন কি বের করব? আমরা প্রথম কাজ কি করলাম? y স্কয়ার ইকুয়ালস টু 4y প্লাস 4x মাইনাস 16 করে ফেললাম, শেষ। এখন আমরা কি করতে হবে? আমরা শীর্ষের মধ্যে কি থাকে? একটা ভুজ থাকে, একটা কোটি থাকে। কোটি বলতে কি বোঝায়? y এর মান। ভুজ বলতে কি বোঝায়? x এর মান, তাই তো নাকি? তার মানে এখন আমরা যেহেতু y স্কয়ার পারে পাইছি, সবার আগে আমরা কি বের করব? শীর্ষের y এর মান, যেটা বর্গরূপে থাকে তার মান। মানে কি, এটার ক্ষেত্রে যেহেতু y আছে, তাহলে শীর্ষের, এইটার জন্য, এই যে এক্সাম্পলের জন্য শীর্ষের y এর মান কত হয়ে যাবে? y এর সহগ ডিভাইডেড বাই 2। y এর সহগ কই পাবো? সেটা আবার আমরা কিন্তু ডান দিক থেকে পাবো। তারপরে সবার আগে আমরা বের করলাম কি, y এর সহগ কত? 4/2 ইকুয়ালস টু কত আসতেছে? 2। তার মানে কি, এই ইকুয়েশনের আমি অলরেডি শীর্ষ বের করে ফেলছি। শীর্ষ কত বলতো? y এর মান। কেন y এর মান? শীর্ষের y এর মান বের করে ফেলছি। কেন? আমি আবার বলি, দেখতে পাচ্ছি কাকে স্কয়ার, y স্কয়ার আছে, সবকিছু আমি ডান দিকে নিয়ে আসলাম। ডান দিকে নিয়ে আসার পর কি দেখতেছি? যার উপর বর্গ আছে শীর্ষের ওর রিপ্রেজেন্টেটিভ ভ্যালুটা, মানে কি, যেহেতু y এর উপর বর্গ আছে, তাহলে শীর্ষের y এর মান তুমি আগে পাবা। কেমনে পাবা? তুমি যখন সবকিছু ডানে নিয়ে আসছো, দেখবা যে এর মধ্যে y এর সহগ কই? ডান দিকে থেকে চেক করবা y এর সহগ কই। অবশ্যই বাম দিকে y এর সহগ 1 থাকতে হবে, 1 না করলে 1 করে নিতে হবে। তারপর দেখলা যে এখানে আচ্ছা y এর সহগ আছে 4, তার মানে কি শীর্ষের y এর মান কত হয়ে যাবে? 4/2। তার মানে কি, অবশ্যই শীর্ষের একটা মান পেয়ে গেছি কত? 2, আর একটা পাইছি কত? সামথিং। এই সামথিং বের করা কোনো ব্যাপার? এই 2 তুমি এই জায়গায় বসায় দাও, জাস্ট 2 তুমি এই জায়গায় বসায় দাও, তাইলে কত হচ্ছে? 2 কত? y এর মান। কেন শীর্ষের ভ্যালু আমরা কেন প্যারাবোলা ইকুয়েশনে বসাতে পারি? শীর্ষ ইটসেলফ এ পয়েন্ট ইন প্যারাবোলা। তাহলে কত আসতেছে তোমার? 2 স্কয়ার মাইনাস 4 ইনটু 2 প্লাস 4x প্লাস 16 ইকুয়ালস টু 0। 16, এখান থেকে আমি x এর ভ্যালু পেয়ে গেলাম। তার মানে কি, আমি এই যে এখান থেকে পেয়ে গেলাম, তার মানে আমি কিন্তু দুইটা শীর্ষ পেয়ে গেলাম। কতক্ষণ লাগবে? 10 সেকেন্ড, 15 সেকেন্ড, এর বেশি লাগার কথা অবশ্যই না। এর থেকে বেশি লাগার কথা অবশ্যই না। ওকে, তাহলে ঠিক একইভাবে দেখো তো, এই ম্যাথটা যদি আমরা একটু তোমাদেরকে একটু জাস্ট হিন্টস দিয়ে যাই, দেখো এখানে হিন্টস দিয়ে যাই। প্রথম স্টেপ কি করব? দেখতে পাচ্ছি কার উপর স্কয়ার আছে? x এর উপর স্কয়ার, তাহলে x এর স্কয়ার গুলো বামে রেখে সবকিছু ডানে পাঠাই দিলাম, পাঠাই। তাহলে কি করলাম? 4x স্কয়ার ইজ ইকুয়ালস টু কত আসতেছে? y প্লাস 8x মাইনাস 1/4। কি বলছি? x স্কয়ার যার উপর বর্গ থাকবে তাকে কোএফিসিয়েন্ট লেস করতে হবে, বা কোএফিসিয়েন্ট বা সহগ 1 করতে হবে। পুরো ইকুয়েশনটাকে এই কারণে কি ভাগ করতে হবে? 4 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কি আসলে? x স্কয়ার ইকুয়ালস টু y/4 প্লাস twice x মাইনাস 1/8, রাইট? এখন আমরা কি করবো? যেহেতু x স্কয়ার আছে, এবার কোনটা শীর্ষের কোন মানটা আগে পাবো? x এর মানটা কিন্তু আগে পাবো, মানে শীর্ষের ভুজ আগে পাবো। তাহলে শীর্ষের ভুজ কত হয়ে যাবে? মানে শীর্ষের ভুজ, এখন আমরা এর শীর্ষ বের করতেছি। ওকে, এর শীর্ষ বের করতেছি। এর শীর্ষের ভুজ কত হয়ে যাবে? x স্কয়ার যেহেতু আছে, x স্কয়ার সব কত? 2 কে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। তাহলে 1, সামথিং। এই সামথিং কে আমরা বের করব। শীর্ষের একটা মান পেয়ে গেছি, আরেকটা মান বের করা কি? 1 এর মান জাস্ট এখানে বসাই দেব, x এর জায়গায় বসাই দেব। ইজিলি আমরা y এর ভ্যালু পেয়ে যাচ্ছি। ইজিলি কিন্তু আমরা y এর ভ্যালু পেয়ে যাচ্ছি, একদম ইজি। y এর ভ্যালু কিন্তু খুব আমরা ইজিলি পেয়ে যাচ্ছি, y এর ভ্যালু। ওকে, সেখান থেকে হয়ে গেছে সেই 1 এর ভ্যালু যদি এখানে আমরা বসাই দিই, ধরো 1 স্কয়ার প্লাস ইকুয়ালস টু 1/4 প্লাস 2 ইনটু x মাইনাস 1/8। সেখান থেকে আমরা x এর ভ্যালু পাবো, সেখান থেকে আমরা আরেকটা শীর্ষ পেয়ে যাচ্ছি। খুব ইজি জিনিস, ঠিক আছে? মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। এখন আমরা একটু উপবৃত্তের ক্ষেত্রে অ্যানালাইসিস করি। উপবৃত্ত আর অধিবৃত্ত এই দুটো একটু ইজি, এই দুটো টপিক মোটামুটি কাইন্ডা সিমিলার টপিক, ঠিক আছে? উপবৃত্ত আর অধিবৃত্ত সিমিলার না, একটু চেঞ্জ, একটা জায়গায় চেঞ্জ আছে, হালকা একটু জায়গায় চেঞ্জ আছে। সেটা কি? দেখো তো, উপবৃত্ত হচ্ছে e গ্রেটার দ্যান 1 সমীকরণ নির্ণয়। আচ্ছা, উপবৃত্তর জিনিসটা একটু দেখি, অ্যানালাইসিস করি। উপবৃত্ত জিনিসটা কি? অবশ্যই খুবই অদ্ভুত জিনিস, এখানে প্রচুর ভুল। e লেস দ্যান 1 হবে, ঠিক আছে? খুব সাবধান, e লেস দ্যান 1 হবে। ওকে, ঠিক আছে?
অবশ্যই ই লেস দেন 1 হবে সমীকরণ। এখন একটা জিনিস খেয়াল করে দেখি, সমীকরণ নির্ণয় করা সাধারণ এখন কি, এখন যদি ই লেস দেন 1, এখানে কিন্তু ই এর ভ্যালু তোমাকে ডিরেক্টলি কোশ্চেনে বলে দেওয়া থাকবে, ই এর ভ্যালু ডিরেক্টলি কোশ্চেনে বলে দেওয়া থাকবে। এন্ড এর সেন্টার বলা হবে তখন আলফা বিটা। ওখানে কি ছিল, শীর্ষ ছিল আলফা বিটা, এর সেন্টার আলফা বিটা। আর এর সাধারণ সমীকরণ কিরকম হয় বলতো, এক্স মাইনাস আলফা হোল স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার বাই বি স্কয়ার। আমরা একটু চিত্র আঁকি, চিত্রটা দেখলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? চিত্রটা একটু দেখি, ঠিক আছে? এই যে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিছি, এখানে আমরা তাহলে চিত্রটা দেখি, একটা প্যারাবোলা উপবৃত্তের। দেখো এই যে আমরা যদি এখানে কি আঁকছি বলতো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এই যে আমরা একটা ইয়া নিছি, তো সেখান থেকে ধরো আমরা একটা কাজ করলাম, ধরো আমরা এই জায়গায় এই যে মনে করো, ওকে, তো আমরা একটা উপবৃত্ত, উপবৃত্তটা দেখতে কিরকম, আমরা জেনারেল ইকুয়েশন নিয়ে একটু অ্যানালাইসিস করতেছি। জেনারেল না, বেসিক ইকুয়েশন, আদর্শ সমীকরণ। এটা হয়ে গেল একটা উপবৃত্ত, হইতে সেন্টার হয়ে যায় কত, আলফা কমা বিটা। এইটা হয়ে গেল কত, ডাইরেক্ট্রিক্স। এর ডাইরেক্ট্রিক্স কয়টা থাকে, দুইটা থাকে। কেন থাকে এগুলোর ব্যাখ্যা, যেগুলো আমরা অফলাইন ক্লাস আছে, আমাদের ডিটেলস ক্লাস আছে, সেগুলো দিব। আমাদের ফোকাস কি থাকে, এটা থাকে ফোকাস, ডাইরেক্ট্রিক্স, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, এটা হচ্ছে সেন্টার। ফোকাসের ইয়াত কত থাকে, আমরা কি আছে এটা ওয়াই, ওয়াই প্রাইম, এন্ড এটা কত এক্স, এক্স প্রাইম। এটা কত থাকে এই কমা 0, রাইট? এন্ড এটা কত থাকে, এটার ইকুয়েশন কত থাকে, এখান থেকে ডিসটেন্সটা আমরা জানি কত, a বাই ই, a বাই ই। অবশ্যই তাহলে সেটা যেহেতু y অক্ষের সমান্তরাল, তাহলে কত আসবে x ইকুয়ালস টু মাইনাস a বাই ই। এটা কিন্তু মাইনাস a কমা 0, যেহেতু x এর নেগেটিভ ডিরেকশনে আসতেছে। একটু ঠিক করে লিখি, ঠিক আছে? ঠিক আছে, একটু ঠিক করে লিখি। তাহলে কত আসতেছে, মাইনাস a ই কমা 0, ঠিক আছে? ঠিক একইভাবে এখানেও একটা ফোকাস আসবে, সেটা কত আসবে, a ই কমা 0, ওকে, ঠিক আছে? a ই কমা 0। আর এটা কত আসবে, এটা কত চলে আসবে, এটা আসবে কত, x ইকুয়ালস টু কত, a বাই ই, ওকে? x ইকুয়ালস টু কত আসতেছে, a বাই ই, ওকে? x ইকুয়ালস টু আসতেছে হচ্ছে a বাই ই। আর কি বলতো, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। এই পুরোটাকে আমরা কি বলতেছি, বৃহদাক্ষ। এটাকে আমরা বলতেছি কত, বৃহদাক্ষ, যার লেন্থ হচ্ছে টোয়াইস এ, এর লেন্থ হচ্ছে টোয়াইস বি। শেষ, আমরা সবই আঁকা শেষ। উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্ব। এটা সমান হবে, বুঝতেই পারতেছি, কমন সেন্স খাটাচ্ছি। উপকেন্দ্রিক লম্বের লেন্থ কত ছিল, টোয়াইস বি স্কয়ার বাই এ, টোয়াইস বি স্কয়ার বাই এ। এর ইসেন্ট্রিসিটি, ই এর ভ্যালু কেমনে বের করি আমরা, ইসেন্ট্রিসিটির ভ্যালু কেমনে বের করি, রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। শেষ। তোমরা যখনই দেখবা, এখন কথা হচ্ছে গিয়ে একটা উপবৃত্ত দেখতে এরকম হবে, মানে ওভালটা তোমার হরাইজন্টাল হবে নাকি ভার্টিক্যাল হবে, সেটা নির্ভর করবে কিসের উপর বলতো, এ বি এর চেয়ে বড় নাকি বি এর চেয়ে বড়। খুবই স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি এটার বৃহদাক্ষ হচ্ছে এক্স এক্সিস বরাবর, মানে কি এখানে দেখতে পাচ্ছি যে এটা টোয়াইস এ, এটা হচ্ছে টোয়াইস বি। তাহলে অবশ্যই কি এ ইজ গ্রেটার দেন বি। এই ইকুয়েশনে অবশ্যই কমন সেন্স কি, যখন এ গ্রেটার দেন বি, তার মানে কি অবশ্যই এই চিত্র আঁকার আগে অবশ্যই আমাদের মাথায় কি ছিল বলতো, এ গ্রেটার দেন বি। এইটা হচ্ছে গিয়ে উপবৃত্তের সবার সবচেয়ে মেইন জিনিস, সবার আগে চেক করবা এ গ্রেটার দেন বি না বি গ্রেটার দেন এ। এইটার উপর ভিত্তি করে, শুধু এই ভ্যালুটার উপর ভিত্তি করে পুরো চিত্র চেঞ্জ, সবকিছু চেঞ্জ, সব যত এলিমেন্ট আমি এখানে লিখছি সব চেঞ্জ হয়ে যাবে, সবকিছু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আর ইকুয়েশন কি ছিল বলতো, এক্স স্কয়ার, সরি এক্স মাইনাস, আরে এক্স মাইনাস আলফা হোল স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে? এইটা হয়ে গেছিল কি আমাদের বলতো ইকুয়েশন। এখন কথা হচ্ছে এ গ্রেটার দেন বি চিন্তা করছি, আমরা যদি এখন চিন্তা করি অন্য কিছু, এখন যদি বলি বি গ্রেটার দেন এ, দেখো পুরো সবকিছু চেঞ্জ, সবকিছু চেঞ্জ। এই জিনিসগুলো তোমাদের ভিজুয়ালাইজ থাকতে হবে, নাহলে এমসিকিউ পারবা না। এরকম মুখস্থ করে টোরে 100-200 এমসিকিউ, 1000-2000 এমসিকিউ সলভ করে পারবা না। বেসিক্স যদি এরকম যদি ভিজুয়ালাইজ, ইনস্ট্যান্ট ভিজুয়ালাইজ, এই চ্যাপ্টার পড়তেছি, এই চ্যাপ্টারে মনে করো একটা চ্যাপ্টার পড়তেছি, এই চ্যাপ্টারে মনে করো যে এক চ্যাপ্টার পরে মনে করো খুব ইজিলি পারা যায়, কিন্তু কলেজ খুব কখন ঝামেলা জানো, কখন ঝামেলা হচ্ছে কি যখন একসাথে অ্যান্সার করবে, এত টপিক, এত ইনফরমেশন যে গুলাই ফেলে, স্টুডেন্ট গুলাই ফেলে। এখানে তোমাকে যদি না বুঝো টপিক, ভিজুয়ালাইজ যদি না করতে পারো, নিজে নিজে যদি চিত্র আঁকতে না পারো, তোমাদের সমাজে আমিও ছিলাম এরকম, প্রচুর মুখস্থ করে যাইতাম, পারতাম না। পরে যখন আমি বোঝা শুরু করছি, তারপর মনে কর কনিক্স, আর এই যে বুঝছি, এই এখন পর্যন্ত আমি কনিক্স পড়াইতেছি উইদাউট এনি প্রিপারেশন, ওকে? তাহলে বি যখন লেস দেন এ, ঠিক একইভাবে যখন বি লেস দেন এ হবে, দেখো ফুল চিত্র চেঞ্জ। এমনকি বি
এ গ্রেটার, ও সরি আমি তো একই জিনিসই লিখে ফেলছি, মাই ব্যাড। দেখছো খুবই সিলি জিনিসটা। এখন যখন বি গ্রেটার দেন এ, যখন বি গ্রেটার দেন, এখন কি এই জিনিসটা হয়ে গেছে বড়, এই জিনিসটা হয়ে গেছে ছোট। খুবই স্বাভাবিকভাবে কমন সেন্স বলতেছে চিত্রটা কিরকম হয়ে যাবে, কমন সেন্স বলতেছে চিত্রটা হয়ে যাবে এখন এরকম। এই চিত্র চেঞ্জ হওয়ার জন্য এইটা হয়ে গেল ডাইরেক্ট্রিক্স, এইটা হয়ে গেল ডাইরেক্ট্রিক্স, এইটা হয়ে গেল, এখন এই দুইটা হয়ে গেল কত, ফোকাস। তাহলে এখন এই ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন কত হয়ে গেছে, আমরা জানি যে সেন্টার থেকে আলফা কমা বিটা, সরি এখানে এইটার ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, এখানে আলফা কমা বিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 0, ইকুইভ্যালেন্ট টু 0। ঠিক আছে, এখানে আলফা বিটার ভ্যালু কিন্তু 0, এখানে আলফা কমা বিটা ইজ ইকুইভ্যালেন্ট টু 0। আমরা এখানে অবশ্যই যেহেতু নরমাল ইকুয়েশন করতেছে, আমরা ধরে নিচ্ছি কি এটার সেন্টার হচ্ছে 0 0 তে। ঠিক আছে, আমরা এটার সেন্টারকে আমরা ধরে নিচ্ছি কততে, 0 0 তে। ওকে, আমরা এটার সেন্টার ধরে নিচ্ছি কততে, 0 0 তে। ধরে নিচ্ছি না, আমরা ওই চিত্রটাই আঁকতেছি, ওই চিত্রটা 0 0 সেন্টারের চিত্রটাই আঁকতেছি। ঠিক আছে, কারণ আলফা বিটা হইলে এটা কিন্তু অবশ্যই মাইনাস a, 0 হবে না, এটা কিন্তু a, 0 হবে না। আমরা অবশ্যই আলফা বিটা বা সেন্টার 0 হইলে অবশ্যই তখন এই ইকুয়েশনটা কিরকম হয়ে যাবে, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, ঠিক একইভাবে সিমিলার হবে এখানে যদি একটু খেয়াল করে দেখি আলফা কমা বিটা, এটা যদি হয় আলফা কমা বিটা যার ভ্যালু আমরা কত ধরে নিচ্ছি, 0। কারণ কেন আমরা অবশ্যই এটাকে y অ্যাক্সিস ধরতেছি, 0, 0 এটাকে আমরা কত ধরতেছি, x প্রাইম ধরতেছি। দেখো তো এখন এটা হয়ে গেল ফোকাসটা কোন দিকে যাচ্ছে, y অ্যাক্সিস বরাবর যাচ্ছে। তাহলে এটা কি a, 0 হবে, a কি ছিল, a তো ছিল x অ্যাক্সিসে তার। এখন এখানে অনেকে যে ভুলটা করে, মানুষ ভাবে এইটা এখন a, এইটা এখন b, না এইটা হয় নাই, এইটাই এ আছে, এইটাই বি আছে, জাস্ট এর ভ্যালু ছোট হয়েছে, বি এর ভ্যালু বড় হয়েছে, আর কিছুই হয় নাই। মানুষ ভাবে কি এটা মনে এখন এইদিকে চলে আসছে, বিটা এইদিকে, না এইটাকে এই জিনিস কিন্তু হয় নাই। অনেক স্টুডেন্টস এই ভুল করতে দেখি, যখন আমি এরকম কোশ্চেন্স করি বেসিক থেকে, এইটা ভাবে যে এইটা মনে এ ছোট হয়ে আসছে, এ মনে এখন এটা হয়ে গেছে বি, না এ ছোট আসছে, বি বড় হয়ে আসছে। তার মানে এই দিক বরাবর যেহেতু বি আছে, তাহলে অবশ্যই ফোকাস কত হয়ে যাবে, ঠিক সিমিলার হবে, আমাদের মনে রাখবো এটা হয়ে যাবে কত, বিই, 0 পজিটিভ দিকে। তাই সরি, এই যে খুব সাবধান, এই ভুলটাও আমি স্টুডেন্টের কাছে করছি, আমি নিজেও করছি ভবিষ্যতে একবার, কারণ এটা তো ওয়াই এর দিকে, ওয়াই অ্যাক্সিস এর মধ্যে 0 আমরা তো ভুজ আগে লিখি তারপর কোটি লিখি 0, বি, আর এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে কত, 0, মাইনাস বিই। ঠিক সিমিলার হবে এটা কত হয়ে যাবে, যেটা এটা এক্স অ্যাক্সিস এর সমান্তরাল, তাহলে কি হয়ে যাবে, y ইকুয়ালস টু মাইনাস বি বাই ই, আর এটা কত হয়ে যাবে, y ইকুয়ালস টু বি বাই ই। ইজি জিনিস, তাই না, ইজি জিনিস। ওকে, ঠিক আছে, ইজি জিনিস, y ইকুয়ালস টু মাইনাস বি বাই ই। এইটার উপকেন্দ্রিক লম্ব কি হয়ে যাবে, এর উপকেন্দ্রিক লম্ব হয়ে যাবে কত, এটার উপকেন্দ্রিক হয়ে যাবে টুয়াইস a স্কয়ার বাই বি। দেখো সব চেঞ্জ, ইচ এন্ড এভরিথিং ইজ চেঞ্জিং, টুয়াইস a স্কয়ার বাই বি। জাস্ট কি করে দিছি, a গ্রেটার দেন b, b গ্রেটার দেন, ইভেন ইসেন্ট্রিসিটি বের করার ফর্মুলাও চেঞ্জ, e ইকুয়ালস টু কত হয়ে গেছে, √1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার। খুব সাবধান, জাস্ট একটা জিনিস চেঞ্জ করছি, a গ্রেটার দেন b থেকে b গ্রেটার দেন a করছি, দেখো পুরো চিত্র চেঞ্জ, সব চেঞ্জ, একদম ইচ এন্ড এভরিথিং চেঞ্জ। ঠিক আছে, একদম ইচ এন্ড এভরিথিং ইজ চেঞ্জিং। ওকে, এটা আমরা একটু জানি। এখন আমরা হচ্ছে গিয়ে মূলত ওকে, আচ্ছা এখন আমরা একটু এই জায়গা থেকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। এখানে একটা মনে রাখবো যে এখানে যদি মনে করো সেন্টারটা যদি 0 0 না হয়, অন্য কোনো পয়েন্ট হয়, ধরো আলফা কমা বিটা হইলো বা অন্য কোনো পয়েন্টে যদি হইলো, আচ্ছা ওকে, পেনটা একটু মোটা করব। ওকে ওকে, ঠিক আছে, আই হোপ বুঝতে পারবা। টুয়াইস a স্কয়ার বাই বি, পেনটা মোটা করে ফেলছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে গিয়ে, ঠিক আছে, এখন কথা হচ্ছে গিয়ে এখন যদি তোমার মনে করো এই জিনিসটার পরেই আমরা এই জিনিসটা অ্যাকচুয়ালি জানি, ঠিক আছে, এখন মনে করো এইটার উপরে ভিত্তি করে আমি একটু মোছার পরে আমি মনে করো আমি একটা নতুন জিনিস যদি দেখি, ধরো আমি এখন 0 0 না হয়ে পরে যদি আলফা বিটা হয়, তখন আমরা এলিমেন্ট কেমনে ফাইন্ড করব, আমি শুধু উপবৃত্তটা দেখাবো, প্যারাবোলাটা তো অধিবৃত্তটা তোমরা নিজেরাই পারবা, অধিবৃত্তটা কি করবা, নিজেরাই পারবা। একটু দেখি এই জিনিসটা, আমরা একটু দেখি, গেল কই, ওকে, তার মানে আমরা একটু দেখি এখন আমরা কি করতেছি বলতো, সেন্টারটা, ঠিক আছে, সেন্টারটা আমরা এই যে এখন আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এখান থেকে আমরা কি ছিল, প্রথমে সেন্টারটা ছিল 0 0, আমাদের এইখানে চিত্রটা ছিল, সেখান থেকে আমরা ড্র্যাগ করে কোথায় নিয়ে গেছি, এই জায়গায় নিয়ে গেছি, ড্র্যাগ করে এখন আমরা কোথায় নিয়ে গেছি, অবশ্যই এই জায়গায় নিয়ে গেছি, ড্র্যাগ করে এই জায়গা থেকে ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে গেছি, রাইট। এখন এইটা হয়ে গেছে এত,
এটা হয়ে গেল আমাদের সেই এক্স, এটা ছিল এক্স প্রাইম, এটা হয়ে গেল ওয়াই, এটা হয়ে গেল ওয়াই প্রাইম। 0 0 থেকে আমরা ড্র্যাগ করে কোথায় নিয়ে গেছি সেন্টারটাকে, আলফা বিটা, ফুল সেটআপটাকে আমরা এদিকে নিয়ে গেছি। এখন কি ফোকাস কি এই কমা 0 প্লাস মাইনাস এই কমা 0 হবে? অবশ্যই হবে না, কারণ এই বুঝতেই পারতেছে এই পয়েন্টটা এখানে না, এই পয়েন্ট এখানে না। তাহলে ফোকাস কেমনে বের করবো? দুইটা মেথড আছে, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, আর একটা হচ্ছে গিয়ে তোমাদের এরিথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। আমি সাজেস্ট করব অবশ্যই মাস্ট এরিথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন করবা, নেভার ডু জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন আমি যদি দেখি, জিওমেট্রি মানে কি, আমরা জিওমেট্রি ইউজ করে কিভাবে এটা বের করতে পারি, এটা ভেজাল। আমি নিজেই ভেজালে পড়ি, ঠিক আছে, খুবই ভেজালে পড়ি। দেখো তো, খেয়াল করে দেখো তো, এটা হচ্ছে 0 0, এখান থেকে একটা আলফা বিটা, এটা আলফা বিটা, তার মানে কি আমি এখান থেকে এতটুকু গেছি আলফা, এখান থেকে এতটুকু গেছি, আমাকে পৌঁছাতে হবে কোথায়? এখানে। আমরা একটা জিনিস জানি, এইখান থেকে এই ডিসটেন্স হচ্ছে এই, এইখান থেকে এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্সটা হচ্ছে এ ই, ডিসটেন্স বলছি, ডিসটেন্সটা হচ্ছে এই, এইটা আমরা জানি, এতটুকু আমরা জানি। আর পুরাটা হচ্ছে কত? পুরাটা হচ্ছে তোমার টয়েসে, এতটুকু হচ্ছে এ, এতটুকু হচ্ছে এই, আর এইটা মনে করো আমরা সেই ডাইরেক্ট্রিক্স ছিল, ঠিক আছে, এই, ঠিক আছে। তো এখন যদি দেখো কেন ভেজাল আমি বলি, দেখো এটা এই, আমাদের টার্গেট করতে হবে এইটার কোঅর্ডিনেট বের করতে হবে। মানে কি আমাদের কতটুকু বের করতে হবে বলতো? আমাদের এই পয়েন্ট, আমার ফোকাসে যদি পৌঁছাতে আমাদের এই ভ্যালুটা লাগবে, আর কি ভ্যালুটা লাগবে, আর এই ভ্যালুটা লাগবে। এই ভ্যালু আমরা কেমনে পাই? দেখো তো, আমরা এই পুরাটুকু জানি কত? পুরাটুকু জানি আমরা হচ্ছে আলফা, আলফা। তাহলে এতটুকু আবার এই, তাহলে এতটুকু কত হয়ে গেল? এতটুকু হয়ে গেল আলফা মাইনাস এই, আরে কপাল, আলফা মাইনাস এ ই। ওকে, এতটুকু কি হবে? এতটুকু কি বিটাই হবে না? দেখো তো, এটাও হয়েছে বিটা, এটাও হয়েছে বিটা, একই না? একই লাইন আছে না? কারণ অক্ষরেখাটা কি এক্স অক্ষের সমান্তরাল, সরি এই যে বৃহদাক্ষটা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, দেখো এখান থেকে আলফা গেছে, এখান থেকে বি গেছে, ঠিক এখান থেকে এতটুকু, এখান থেকে তো বিটা, বিটা সমান হয়ে গেছে, তার মানে কি এই কমা বিটা, ঠিক আছে। এমনি আমরা বের করবো হচ্ছে অক্ষরেখা। ঠিক সিমিলার ভাবে আমরা ওই যে আমাদের এই জিনিস আছে, এই জিনিস আছে, এটাও বের করবো। আমাদের দ্বিকাক্ষ রেখা আছে, সেটাও বের করবো। দ্বিকাক্ষ পেয়ে গেছি, অক্ষরেখা পেয়ে, শীর্ষ পেয়ে গেছি, দ্বিকাক্ষ পেয়ে গেছি, ফোকাস পেয়ে গেছি, তা এটা তো আর কোনো, শীর্ষ তো পাওয়া সবচেয়ে সহজ, আলফা বিটা ইজি। আমরা একটু দেখি তাহলে এই জাতীয় ম্যাথটা, এটা ছিল আমাদের জিওমেট্রিক্যাল বিশেষ, যেটা আমরা করবো না, ঠিক আছে। এমনি করা, চিত্র আঁকতে হয়, ভেজাল, আমার কাছে ভালো ভেজাল লাগে। তা আমরা এরিথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কেমনে করবো, মানে অ্যালজেব্রা ইউজ করে আমরা কিভাবে কি বের করবো সেটা একটু দেখি। কিভাবে এলিমেন্ট ফাইন্ডিং এর ম্যাথগুলো আসে। ধরো তোমাদেরকে বলে দেওয়া থাকে যে 5x স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস, মনে করো, আচ্ছা ধরো এরকম করে, ধরো দেওয়া আছে 7x প্লাস 2y প্লাস 3 ইকুয়ালস টু 0, ধরো এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে তোমাকে, ঠিক আছে। এটাও ধরো 5y স্কয়ার, ঠিক আছে, একটু ভুল হয়েছে, এটা 3, আরে কপাল, এরকম ধরো ইকুয়েশন বলেছে। ধরো এইটা তুমি এখানে কি করবা, 2-3টা লাইন করবা, এই লাইন তোমার নিজের করতে হবে, এই 3 লাইন তোমার নিজের করতে হবে। এই 2-3টা লাইন করার পর তুমি ধরো পেয়ে গেলা x মাইনাস 7, ধরলাম সাপোজ, আমি তোমাদেরকে নিয়ম শেখাচ্ছি, সাপোজ পেয়ে গেলা। অবশ্যই তোমরা এইটা করবা না, এইটা না করে তোমরা বইয়ের যে একটা এলিমেন্ট ফাইন্ডিং এর যে ম্যাথগুলো আছে সেইটা থেকে আমার এই মেথডটা ফলো করতে পারো। ফলো করে দেখো যে মিলতেছে কিনা। কি করলা, ধরলাম আমি এটা সাপোজ করে পেয়ে গেলাম x মাইনাস 7 হোল স্কয়ার বাই 9 প্লাস y মাইনাস 3 হোল স্কয়ার বাই, ধরো পাইলাম 16 to 1। খেয়াল করে দেখো, সবার আগে আমরা কি করব, a গ্রেটার দেন b না b গ্রেটার দেন আগে, এই কাজ সবার আগে করব। এখানে কি এর ভ্যালু কত 3, b এর ভ্যালু কত 4, অবশ্যই কি b গ্রেটার দেন a। আমাদের ফুল মাইন্ডসেট হয়ে গেল b গ্রেটার দেন a। আমাদের সবার আগে, আমি আগে যে চিত্র দুইটা আঁকছিলাম, ওই দুইটা চিত্র আমাদের মাথার মধ্যে ভেসে আসতে হবে, ওই যে লম্বা চিত্রটা মাথার মধ্যে ভেসে উঠছে, একদম ভেসে উঠছে। তারপরে আমরা কি করব, এরকম দুইটা দাগ আঁকবো, রিলেট করব। কার সাথে কার রিলেট করব, একদিকে হচ্ছে x মাইনাস 7 হোল স্কয়ার বাই 9, আরেক দিকে আছে কত y মাইনাস 3 হোল স্কয়ার বাই 16। এর সাথে আমরা কার রিলেট করব বলতো, নরমাল জেনারেল যে বেসিক ইকুয়েশন আছে তার রিলেট করব। কি হবে, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, যার কি দুইটারই কি, এটারও b গ্রেটার দেন a। এখন দেখো তো, এইটার সেন্টার কত আছে 0 0, মানে কি x এর ভ্যালু 0, y এর ভ্যালু, এটা সেন্টার তো ইজিলি বুঝতে পারছো, এটা সেন্টার কত, সেন্টার বের করা ওয়ার্ল্ডের সবচেয়ে ইজি কাজ। 7,3 পেয়ে গেলাম, এটার সেন্টার ছিল কত 0,0, খুব সাবধান। এখন এরপর দেখো ওইটার সেন্টার। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমাদের ওই চিত্রটা কিন্তু মাথায় ভাসতেছে, আমার কিন্তু মাথায় ভাসতেছে, ওই যে লম্বা চিত্রটা, এর ফোকাস কত হবে, এর ফোকাস কি ছিল বলতো, এর ফোকাস কি তো ছিল প্লাস মাইনাস be, 0, রাইট, 0,
প্লাস মাইনাস বি ই। এইটার ক্ষেত্রে কত হয়ে যাবে? তার মানে এটার ক্ষেত্রে কি হয়ে যাবে? ফোকাসের ভ্যালু প্লাস 0, প্লাস মাইনাস বি মানে কি এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু প্লাস মাইনাস বি ই। সঠিক কিনা? অবশ্যই। তার মানে এখন এইটার ক্ষেত্রে এরকম কিছু একটা আমাকে করতে হবে, রিলেশন করতেছি। এটার ক্ষেত্রে আমি ই এর ভ্যালুটা বের করে রাখি। ই এর ভ্যালুটা আমাকে বের করতে, ই এর ভ্যালুটা কত আসবে? অবশ্যই কি বি গ্রেটার দেন, খুব সাবধান, 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এ স্কোয়ার মানে 9, বি স্কোয়ার হচ্ছে 16। 1 মাইনাস 9 বাই 16 কত হয়ে যায়? তোমার হচ্ছে তোমার কত? 16। 16 মাইনাস 9 কত হচ্ছে তোমার? 5, রাইট? না 7, 7 বাই 16, রাইট? 7 বাই 16। আমি ম্যাথে এইসব ক্যালকুলেশনে দুর্বল। 16 মাইনাস 9 ডিভাইডেড বাই 16, রাইট? 7 বাই 16 রুট ওভার, ওকে? রুট ওভার 7, ইয়ের ভ্যালু পাইলাম রুট ওভার 7। একটু বড় আসলাম তো বানাই দিছি ম্যাথ। রুট ওভার 7 বাই 16 ইয়ের ভ্যালু, আচ্ছা সমস্যা নাই। ইয়ের ভ্যালু আমরা পেয়ে গেছি। তার মানে এটা কি হবে? এখানে বুঝতেছি এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু প্লাস মাইনাস বি। এখানে কি এক্স আছে? এখানে এক্স আছে। এখানে এক্স এর জায়গায় কি আছে? এক্স মাইনাস 7। যেহেতু এখানে এক্স এর ভ্যালু আসছে 0, তাই আমরা দেখো কেমনে ডিলিট করব? আঙ্গুলটা নিব, আঙ্গুল নেব। এক্স এর ভ্যালু যেহেতু 0 আসছে, তাই আমরা এই এক্স না নিয়ে এই এক্স নিব। তার মানে কি এইখানেও এক্স এর ভ্যালু আসবে 0। এখানে এক্স এর জায়গায় কি আছে? এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0। ফাইন্ডিং ফোকাস, আমরা কি করতেছি? ফোকাস ফাইন্ড করতেছি। ফোকাস ফাইন্ডের জন্য আমরা এই কাজগুলো আগে করব। যেহেতু আমি দেখতেছি এক্স এর ভ্যালু এখানে 0, এখানে এক্স এর জায়গায় এক্স নাই, কি আছে? এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি পাইতেছি? এই ফোকাসের এক্স এর ভ্যালু পাইলাম কত? 7। এখানে কি পাইতেছি? ফোকাসের ওয়াই এর ভ্যালু হচ্ছে কত? প্লাস মাইনাস বি। তার মানে এইখানকারও ফোকাসের কি হবে? ওয়াই এর ভ্যালু। তার মানে ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু হবে কত? প্লাস মাইনাস বিই। প্লাস মাইনাস বিই। বিই কই? বি কত? বি কত? বি হচ্ছে তোমার কত? বি কত হইতেছে? রুট 16, রাইট? বি হচ্ছে কত তোমার? রুট 16, তাই তো? বি হচ্ছে কত? রুট 16। কত? রুট 16 কত? 4, তাই না? বি এর ভ্যালু হচ্ছে রুট 16, তাহলে কত? 4। তাহলে কত? বিই। তাহলে ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4 কি আসলো? বিই। বি করলাম ইনটু ই। ই কত? রুট ওভার 7 বাই 16। তাহলে ওয়াই এর ভ্যালু কত আসতেছে? এখান থেকে আমার ওয়াই এর ভ্যালু কত আসতেছে? একটু বড় হয়ে গেছে, আমি তো বানাই দিছি এই কারণে। বইয়ের ম্যাথগুলো এরকম আসবে না। 7 বাই 16, একটু মুছে দেই এই জায়গাটুকু, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যদি একটু দেখি যে y ইকুয়ালস টু আসছে কত? প্লাস মাইনাস 4 ইন্টু রুট 7 বাই রুট 16 প্লাস 3। তার মানে ফোকাস পাই গেলাম কত? 7, প্লাস মাইনাস 4 ইন্টু রুট 7 বাই 16 প্লাস 3। এইটা আমি গেলাম ফোকাস। এইভাবে ঠিক এইভাবে ফোকাস পাবো, ডাইরেক্ট্রিক্স পাবো। আমি জাস্ট মেথডস অ্যানালাইসিস করতেছি, মেথডস গুলো জাস্ট একটু অ্যানালাইসিস করতেছি যে কিভাবে আমরা করব। ঠিক সিমিলার হবে এইটার সাথে একই ভাবে রিলেট করবো কি আমরা অধিবৃত্তের জন্য একই রকম ভাবে রিলেট করবো। এইভাবে কিন্তু আমরা এলিমেন্ট ফাইন্ডিং করে ফেলবো, বাকি সবই বের করে ফেলবো। টয়েস বি স্কয়ার বাই এ ডাইরেক্ট্রিক্স কি এরকম ভাবে রিলেট করে বের করে ফেলবো, সবই করে ফেলবো। ইজি জিনিস। এটা যেমন ডাইরেক্ট্রিক্স কত হয়ে যাবে? এটা ডাইরেক্ট্রিক্স ছিল কত ছিল বলো তো? মনে করি এরকম ছিল, লম্বা ছিল, উপরে ছিল, কিসে ছিল? এক্স অক্ষের সমান্তরাল ছিল। এক্স অক্ষের সমান্তরাল y ইকুয়ালস টু কত ছিল? প্লাস মাইনাস বি বাই ই। y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই, তাহলে এখানে y আছে, y ইকুয়ালস হবে প্লাস মাইনাস, এখানে y এর যে কেসে y মাইনাস 3, তাহলে y মাইনাস 3 ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই ই। ঠিক আছে? বি কত? 4, আর ই তো জানি। ওকে, এবার আমরা পরের জিনিস আসা। এবার ধরো হচ্ছে স্পর্শ বিন্দু। দেখো y ইকুয়ালস টু mx প্লাস c। একটা জিনিস খেয়াল করে দেখো, y ইকুয়ালস টু mx প্লাস c। এখানে একটা জিনিস, এটা একটু লিখে রাখি এই জিনিসটা। এখানে y ইকুয়ালস টু mx প্লাস c কার স্পর্শক হতে হবে? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ারের স্পর্শক হবে। এই জিনিসটা বইয়ে নাই, এই জিনিসটা স্পর্শক হবে যদি এবং কেবল যদি সি এর ভ্যালু কত হয়ে যাইতে হবে? সি এর ভ্যালু হতে হবে কত? সি এর ভ্যালু হবে এই পোর্শনটুকু। দিস উইল বি দ্য ভ্যালু অফ সি। সি এর ভ্যালু যদি প্লাস মাইনাস রুট ওভার এম স্কয়ার প্লাস বি স্কয়ার হয় রুট ওভার, তাহলে তোমার হয়ে যাবে কি? এই y ইকুয়ালস টু mx প্লাস c উইল বি আ ট্যানজেন্ট অফ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এটা প্রুফ কেমনে করতে হয় বলো তো? y ইকুয়ালস টু mx প্লাস c যে ওখানে বসাই দেব কত? y এর ভ্যালুটা এখানে বসাই দেব, ওই যে ওখানে y স্কয়ারের জায়গায়। তারপর কি হবে? একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, যার আমরা কি ওই যে পৃথায়কের ভ্যালু 0 ধরবো। পৃথায়কের ভ্যালু 0 ধরার পরে তারপরে আমাদের কাঙ্ক্ষিত আমাদের সেই কন্ডিশনটা চলে আসবে। সেই পৃথায়কের ভ্যালু যখন আমরা 0 ধরে ফেলছি, তারপর কি আমরা সেই পৃথায়কের ভ্যালু আমাদের এই mx প্লাস c তে বসাই দিয়েছি। সেই mx প্লাস c এখন কি এটা একটা স্পর্শক, সেটার উপর ভিত্তি করে আমরা স্পর্শ বিন্দু বের করে ফেলছি। প্লাস মাইনাস a স্কয়ার m ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার m স্কয়ার। এইটা একটু মুখস্থ রাখবো, ঠিক আছে? এই জিনিসটা মুখস্থ রাখবো। এই জিনিসটা আমি সামটাইমস মানে কোশ্চেন যদি খুবই টাফ আসে, আমরা টাফ কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করবো। অবশ্যই টাফ আসে তখন কিন্তু আসবে, এটা মনে রাখা কিন্তু ইজি। এই জিনিসটা আমার মনে
রাখা যায়। আমি মনে রাখতে পারছি, মানে তুমিও পারবা, আমি পারলে তুমি পারবা না কেন? দেখো রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তো এখান থেকে পাইতেছে, আর উপরে কি হয়ে যাবে এ স্কোয়ার এম কমা প্লাস মাইনাস বি স্কোয়ার এম, শেষ। মানে এ স্কোয়ার এম খালি স্কোয়ারটা আসবে না, আর বি স্কোয়ার এম, শেষ, নর্মাল জিনিস, তাই না? ঠিক একইভাবে যদি স্পর্শক বের করতে পারে, ধরো বলা যে এই পরাবৃত্তে এই বৃত্তের এই এলিপসের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ যদি বের করতে পারে, কোন এলিপসের? এই যে এই এলিপসের যদি x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হয়ে যাবে? x x1 বাই a স্কয়ার প্লাস y y1 বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। ইজি জিনিস, x x1 বাই a স্কয়ার প্লাস y y1 বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, খুব ইজি জিনিস, একদম ইজি জিনিস, তাই না? তার মানে কি, আমাকে যদি এটা যদি একটা ম্যাথ আসে, ধরলাম আমি ধরো বলে দিলাম যে x স্কয়ার বাই 5 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 7 স্কয়ার ইজ ইকুয়ালস টু 1, find the tangent at the point 2, 1, তাহলে কত হয়ে যাবে? x into 2 by x into 2 by 5 স্কয়ার প্লাস y into 1 by 7 স্কয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে, তারপর কি এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, পরিমিতিক স্থানাঙ্ক, মনে রাখবা এই জিনিসটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ধরো তোমাকে ধরো একটা এই ধরো আমাকে এই ম্যাথের মধ্যে বলে দিল যে অলসো কি হবে এই এর পরিমিতিক, ধরো আমাকে বললো যে এই পয়েন্টের পরিমিতিক স্থানাঙ্ক কত হবে, কি করবো? 2 = a cos θ, 1 = b sin θ। সেখান থেকে মনে করো আমরা দুইটা যদি ভাগ করে দেই, তাহলে কি আসবে? অবশ্যই আমাকে থিটা দেওয়া থাকবে, তাই না? আমাদের পরিমিতিক ইকুয়েশন দেওয়া থাকবে, সেখান থেকে আমরা আবার যদি আমাকে এটাও আসতে পারে, ধরো আমাকে পরিমিতিক স্থানাঙ্ক থেকে আমরা পরিমিতিক ইকুয়েশন কি হবে, পরিমিতিক ইকুয়েশন, পরিমিতিক জিনিসটাকে আমরা বৃত্তের কাছে বলছিলাম যে পরিমিতিক স্থানাঙ্ক জিনিসটা কি, এমন একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস যেটা পোলার অ্যাক্সিস বলা হয়, যেই পোলার অ্যাক্সিসের মাধ্যমে আমরা কি একটা ডোমেইন কি থাকে, একটা পয়েন্ট একটা পজিশনে পৌঁছাতে আমরা কি লাগে, আমাদের থিটা লাগে আর আর লাগে। তো ওই মেথডে অবশ্যই ইকুয়েশন এটা না হয় অন্য কিছু হতে পারে, তাহলে সেখানে আমি যদি বসাই দিই x এর জায়গায় x স্কয়ার cos স্কয়ার থিটা বসাই দেব, y এর জায়গায় b স্কয়ার sin স্কয়ার থিটা, তার মানে কি এটা একটু তোমরা করে ফেলবা বাসায়, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 এর পরিমিতিক সমীকরণ কি হবে? জাস্ট x এর জায়গায় cos থিটা বসাবা, y এর জায়গায় b cos sin থিটা বসাবা, বসায় দেখবা এই সমীকরণটা কিরকম আসে। ওকে, এবার হচ্ছে আমরা একটা অধিবৃত্ত আর একটু উপবৃত্ত, এই দুইটা জিনিস মোটামুটি একই টাইপের জিনিস, একই। তো এটার ক্ষেত্রে জাস্ট একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ই এর ভ্যালু অবশ্যই গ্রেটার দ্যান 1 থাকবে, এন্ড ইকুয়েশনটা কি হয়ে থাকে? x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এইটার পরিমিতিক স্থানাঙ্কটা একটু মনে রাখার চেষ্টা করতে, a sec থিটা, b tan থিটা, যে কোনো পয়েন্টের একটা হাইপারবোলা, যে কোনো পয়েন্টের পরিমিতিক স্থানাঙ্কটা কি হয়? a sec থিটা, b tan থিটা, ঠিক আছে? a sec থিটা, b tan থিটা, এন্ড এর স্পর্শক ঠিক সিমিলার হবে x x1, জাস্ট এখানে কি থাকে? এটা মাইনাস, ওটা থেকে পার্থক্য হচ্ছে মাইনাস প্লাস। এটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা অবশ্যই মাথায় রাখবা, ঠিক আছে? একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা মাথায় রাখবো। এখানে একটু দেখি, আমরা একটা ফাঁকা স্লাইড নিয়েছি, সেখানে দেখো যে একটা অধিবৃত্তের ক্ষেত্রে ওখানে কি ছিল আমাদের? a গ্রেটার দেন b, b গ্রেটার দেন এর উপর ভিত্তি করে একটা চিত্র লম্বা হচ্ছিল, একটা চিত্র লম্বাটে হচ্ছিল, একটা চিত্র হরাইজন্টাল হচ্ছিল। এইটার ক্ষেত্রে আমাদের প্যারামিটারটা কি? এই যে চিত্র চেঞ্জ হচ্ছে, সবকিছু চেঞ্জ হয়, এই প্যারামিটারটা ওইটা ছিল a চেয়ে b বড় নাকি b চেয়ে বড়, এইটার ক্ষেত্রে প্যারামিটার হচ্ছে ইটসেলফ দ্য ইকুয়েশন। সেটা কি? দেখো, যদি ইকুয়েশন x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 হয়, তখন চিত্রটা হয়ে যায় কিরকম? এখানে যেহেতু e এর ভ্যালু বড়, আমরা জানি এইটা হয়ে যায় তোমার ডাইরেক্ট্রিক্স, এইটা হবে তখন চিত্র। আমরা অবশ্যই জানি দিস ইজ দ্য কনজুগেট অ্যাক্সিস, দিস ইজ দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস, দিস ইজ দ্য কনজুগেট অ্যাক্সিস, দিস ইজ দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস। এখানে তাহলে কনজুগেট অ্যাক্সিস হচ্ছে y বরাবর, আর ট্রান্সভার্স অ্যাক্সিসটা কোন বরাবর? x অ্যাক্সিস বরাবর, রাইট? ওকে, তাহলে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, ঠিক আছে? ঠিক একই ভাবে এখন কি ডাইরেক্ট্রিক্সটা একটু কাছাকাছি একই কিন্তু আছে, ওইটা কিন্তু ভাইবো না যে ওইটা এই আছে এটা মানে a বাই হবে না। এইখানে ডাইরেক্ট্রিক্সটা কি y অক্ষের সমান্তরাল, এই ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনটা কত বলতো? x ইকুয়ালস টু a বাই e, কারণ কি e এর ভ্যালু এখন বড় হয়ে গেছে, e এর ভ্যালু বড় হয়ে গেছে, বড় একটা a কে যদি বড় একটা ভ্যালু দিয়ে ভাগ করে দাও, a বাই e ভ্যালুটা ছোট আসে, ছোট একটা ভ্যালু, ঠিক আছে? ফোকাসটা এখন দূরে চলে গেছে, ফোকাসটা দূরে চলে গেছে কি কার থেকে? এই যে সেন্টার থেকে, এই যে অরিজিন থেকে a বাই e যেহেতু বড় একটা ভ্যালুকে যখন ছোট একটা ভ্যালু শূন্য একের যে ছোট একটা ভ্যালু দিয়ে ভাগ করবো, তখন কি ভাগফলটা একটা বড় হয়ে যায়। ঠিক যে কোনো একটা সংখ্যাকে একের বড় একটা ভ্যালু দিয়ে ভাগ করলে ভাগফলটা ছোট হয়ে যায়, ঠিক আছে? এখন ই এর ভ্যালু একের চেয়ে বড়, সে এরকে ই একটা বড় একটা ভ্যালু দিয়ে ভাগ করছি, তো এখন কি সেন্টার থেকে ডাইরেক্ট্রিক্সটা কাছে চলে আসছে, সেন্টারের কাছে। আর এর আগে কি ছিল? ডাইরেক্ট্রিক্সটা দূরে চলে গেছিল অরিজিন থেকে। তাই এখানে কি হবে? যে তখন এ ই আর কি ফোকাসটা সিমিলার, আমি একই হবে, এটাও কি হয়ে যাবে? এ ই কমা 0, আর এটা কত হয়ে যাবে? মাইনাস এ ই কমা 0, আর এটা হয়ে গেল কত? যেহেতু
নেগেটিভ সাইডে x ইকুয়ালস টু মাইনাস a বাই e। মাঝে মাঝে এরকম কোশ্চেন আছে, ওটার ক্ষেত্রে আসে যে দুইটা ফোকাসের মধ্যে ডিসটেন্স দেওয়া থাকে, দুইটা ফোকাসের মধ্যে ডিসটেন্স কত, মাইনাস a প্লাস a, 0? অবশ্যই না, ডিসটেন্স বলছি, নট ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট আলাদা। যে দুইটা ফোকাসের মধ্যে ডিসটেন্স বলা মানে কি, এখান থেকে এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব সরণের মধ্যে পার্থক্য আছে। সো দূরত্ব কত, ae প্লাস a কত আসতেছে 2ae। ঠিক আছে, দুইটা ডাইরেক্ট্রিক্সের মধ্যে ডিসটেন্স কত, 2 ইনটু a বাই e। খুবই ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, ঠিক একইভাবে এইটার যে উপকেন্দ্রিক লম্ব আছে সেটাও একইভাবে টয়েস বি স্কয়ার বাই a, টয়েস বি স্কয়ার বাই a, সবই জিনিস সেম। খালি এটার একটা জিনিস চেঞ্জ আছে, সেটা e এর ভ্যালু যেহেতু গ্রেটার দ্যান 1, তাই কি ছিল এখানে যে রুট ওভার কত ছিল, 1 মাইনাস বি স্কয়ার বাই a স্কয়ার, এখানে কত হয়েছে 1 প্লাস বি স্কয়ার বাই স্কয়ার। ই এর ভ্যালু কত আসছে, জাস্ট ই ইকুয়ালস টু 1 প্লাস বি স্কয়ার বাই স্কয়ার। শেষ। এখন আমরা কি বলছি, প্যারামিটারটা কি হয়েছে, এটা একটা হরাইজন্টাল চিত্র হয়েছে। ওটার ক্ষেত্রে কি ছিল, a গ্রেটার দেন b, b গ্রেটার দেন a। সমীকরণ কিন্তু একই রকম ছিল দেখতে, কিন্তু এইটার ক্ষেত্রে প্যারামিটারটা বা যেটার উপর ভিত্তি করে পুরো চিত্র আলাদা হয়ে যায়, সেটার প্যারামিটারটা হচ্ছে ইটসেলফ দ্য ইকুয়েশন। সেটা কি, এখন ইকুয়েশনটা কিরকম হয়ে যাবে, এর ক্ষেত্রে ইকুয়েশনটা ধুর x স্কয়ার বাই, আরে আল্লাহ, y স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়ালস টু 1। তখন হয়ে যাবে এরকম। ঠিক আছে, তখন ক্ষেত্রে কি হয়ে যাবে, তখন মনে করো আমার ছিল এই, মনে করো দুইটা ডাইরেক্ট্রিক্স, এই মনে করো সেই দুইটা প্যারাবোলা। ওকে, এই দুইটা প্যারাবোলা, এই ছিল ডাইরেক্ট্রিক্স, এই ছিল মনে করো দুইটা পয়েন্ট। এখন কি হয়ে যাবে, 0, আমি বুঝতে পারতেছি এটা কত হয়ে যাবে, এটা কত হয়ে যাবে বলতো, 0, যেহেতু এটা ছিল হচ্ছে x, এটা হচ্ছে y এক্সিস প্রাইম প্রাইম, ওকে প্রাইম, তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল কি নেগেটিভ ডিরেকশনে, তাহলে 0, মাইনাস বিই, অবশ্যই ফোকাস, এটা কত হয়ে গেল x ইকুয়ালস টু মাইনাস বি বাই ই, এটা হয়ে গেল কত x ইকুয়ালস টু বি বাই ই, আর এইখানে যে ফোকাসটা সেটা হয়ে যাবে কত 0, বি বাই ই, সরি 0, বিই। ওকে, একদম ইজি জিনিস, তাই না, ইজি জিনিস। ঠিক আছে, ঠিক একইভাবে কি উৎপত্তির লম্ব চেঞ্জ হয়ে গেছে, টয়েস a স্কয়ার বাই বি, টয়েস a স্কয়ার বাই বি, আর ই এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে গেছে, ঠিক সিমিলার হবে ওইটার মতো 1 প্লাস a স্কয়ার বাই বি স্কয়ার। একদম ইজি না, ইজি জিনিস। ঠিক আছে, এইটা হয়ে গেল হাইপারবোলা, মোটামুটি ইজি টু ইজি। এছাড়াও তোমাদের বই যে এসপি ইকুয়ালস টু ইপিএম এর ম্যাথ, এগুলো তো একদম ইজি ম্যাথ। এলিমেন্ট ফাইন্ডিং সিমিলার হবে এলিপসের সাথে মিল করেই আমরা বের করবো এলিমেন্ট ফাইন্ডিং গুলা। খুব সাবধান এলিমেন্ট ফাইন্ডিং গুলা বের করো, আমরা অবশ্যই অ্যারিথমেটিক্যাল ভাবে রিলেশন ক্রিয়েট করে বের করার চেষ্টা করবো। এর ক্ষেত্রে ঠিক সিমিলার ভাবে রিলেশন ক্রিয়েট করে বের করার চেষ্টা করবো। আমরা এখানে মোটামুটি একটা শর্ট অ্যানালাইসিস করতেছি, আমি যখন ব্রড অ্যানালাইসিস করবো, এক একটা কনিক্স এক দিন লাগে, এক দিন করে ব্যাখ্যা করতে লাগে, পড়াইতে লাগে। ঠিক আছে, আমরা একটা খুবই শর্ট একটা অ্যানালাইসিস করতেছি। এই শর্ট অ্যানালাইসিসের মধ্যেই আমরা সবার যে লাস্ট টপিকটা আমরা অ্যানালাইসিস করব সেটা হচ্ছে কি অসীম তট। আবার ভুল প্রচুর কি ভুল, এটা হচ্ছে অসীম তটের সমীকরণ। ঠিক আছে, অসীম তটের সমীকরণ প্রচুর ভুল। এটা কি হবে, মাইনাস। ঠিক আছে, তোমাকে বলা আছে যে একটা প্যারাবোলার ইকুয়েশন দেওয়া আছে x প্লাস 4/3 হোল স্কয়ার মাইনাস y মাইনাস 2/3 হোল স্কয়ার ইকুয়ালস টু 1। যদি দেওয়া থাকে তাহলে আমাকে বের করতে হচ্ছে ফাইন্ড দ্য অসীম তটের ইকুয়েশন। আমরা জাস্ট একটা মেথড মনে রাখবো, অসীম তটের সমীকরণ বের করার জন্য মেথডটা কি, জাস্ট এই জায়গায় 1 এর জায়গায় 0 ধরে জাস্ট আমরা দুটো সরলরেখা বের করে ফেলবো। কিরকম, x প্লাস মেথড, দিস ইজ দ্য মেথড। কি, এখানে 1 এর জায়গায় 0 ধরবো, দিয়ে দুইটা সমীকরণ আসবে, সরলরেখার সঙ্গে অসীম তট, এটা একটা স্ট্রেট লাইন। দেখতে কিরকম হয়, এরকম হয়, তাই না, এই যে এরকম, এই যে এই স্ট্রেট লাইনটা বের করতে বলছে, এই যে এই দুইটা সেট অসীম তট কেন, এই যে ইনফিনিটিতে যে মিলবে, ঠিক আছে, এটা হচ্ছে সেই অসীম তটের সমীকরণ। এই সমীকরণগুলো বের করা তাহলে টেকনিক কি, এগুলা কি একটা সরল রেখা, তাই না, অবশ্যই এগুলা সরল রেখা। এই সরল রেখা সমীকরণ বের করার টেকনিকটা কি, অবশ্যই মাইনাস, আর এই একের জায়গায় কি বসাই দেবো, 0 বসাই দেবো, একদম নরমাল জিনিস। তাহলে x প্লাস, আরে কপাল, ঠিক আছে, x প্লাস 3 হোল স্কয়ার মাইনাস y মাইনাস 2/3 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 0, একের জায়গায় 0। তারপর কি হয়ে গেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হইতেছে x প্লাস 4/3 প্লাস y মাইনাস 3/3 ইকুয়ালস টু 0। এইটা একটা সমীকরণ, এটা একটু ফার্দার সিম্পলিফিকেশন করবা, এমন কাহামরি কঠিন কিছু না। আর এটা কি আসবে, x প্লাস 4/3 মাইনাস y মাইনাস 3/3 ইকুয়ালস টু 0। এই দুইটা তোমার অসীম তটের সমীকরণ বের হয়ে গেল। এইটাও তোমাদের এমসিকিউ এর মধ্যে সবচেয়ে বেশি আসে। এমসিকিউ অধিবৃত্তটা অত বেশি কঠিন না, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্যারাবোলা। প্যারাবোলার মধ্যে আমরা কিন্তু একটা জিনিস বাদ দিছি, বলতো কি সেটা, এটা হচ্ছে ফোকাল ডিসটেন্স।
মনে আছে একটা পয়েন্টের ফোকাল দূরত্ব দেওয়া থাকে, একটু এখানে যদি একটু অ্যানালাইসিস করে দেওয়া যায়, একটু দেখি তো, দেখি আমরা একটু প্যারাবোলার মধ্যে যদি একটু যাই, ওটা আমাদের লাস্ট টপিক থাকবে আজকে। এটা আমরা একটু কোথায় চলে গেলাম, ঠিক আছে, কোথাও জায়গা আছে কিনা একটু দেখি ফোকাল ডিস্টেন্স অ্যানালাইসিস করার, এখানেই অ্যানালাইসিস করে দিই, ঠিক আছে। আজকের লাস্ট টপিক মনে রাখবো, জাস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, ফোকাল ডিস্টেন্স জিনিসটা কি এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। একটা প্যারাবোলার ইকুয়েশন দেওয়া থাকে, ধরো বলা আছে একটা প্যারাবোলার ইকুয়েশন y স্কয়ার ইকুয়ালস টু 16x, 16x এর একটা প্যারাবোলার ইকুয়েশন দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? ইকুয়েশন দেওয়া থাকবে এন্ড বলে দেবে যে এর মধ্যেকার একটা পয়েন্ট আছে কত 2,1, এই পয়েন্টের না এমন একটা পয়েন্টের কোঅর্ডিনেট বের করা, একটা পয়েন্টের কোঅর্ডিনেট বের করা যার ফোকাল ডিসটেন্স কত, যার ফোকাস ডিসটেন্স দূরত্ব, ফোকাল দূরত্ব হচ্ছে কত 8 একক, বলো ধরলাম 8 একক। তার মানে কি বলতেছে বলো তো, যে এরকম একটা প্যারাবোলার ইকুয়েশন এরকম একটা বের করতে যার ফোকাল দূরত্ব হচ্ছে এই 8, এটা ছিল সেই ফোকাস কত হয়ে যাবে বের করতে পারবো ইজিলি। কত ছিল ফোকাস a,0, তাই না, a,0 তাই না, এর ভ্যালু কত 4,0 তাই না, 4a x, এখান থেকে 4 দিয়ে ভাগ করে নিয়েছি 4,8, তাহলে আমরা এটার কোঅর্ডিনেট বের করব। এটা একদম মনে রাখবো, নরমাল ফর্মুলা মনে রাখবো। ফোকাল দূরত্ব ফর্মুলাটা হচ্ছে এরকম, ফোকাল দূরত্ব ইকুয়ালস টু a প্লাস x, যেখানে x টা কি ওই পয়েন্টের ভুজ, ঠিক আছে। তাহলে a কত 4 ফোকাল দূরত্ব, তার মানে কত আসবে ফোকাল দূরত্ব 8 ইজ ইকুয়ালস টু কত আসতেছে a কত 4 প্লাস x, x এর ভ্যালু কত আসতেছে 4, এই তার মানে এই পয়েন্টের আমি কি পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম 4, সামথিং পেয়ে গেলাম। কেমনে পাইলাম, এই যে এখান থেকে পাইছি 4, সামথিং পাইছি, সামথিং 4, সামথিং। আর সামথিং কি y এর ভ্যালু কেমনে বের করব, 4, এটা তো যেহেতু প্যারাবোলার মধ্যেকার পয়েন্ট, 4টা জাস্ট এখানে বসাই দেব, y এর ভ্যালু 464, y এর ভ্যালু কত আসবে 2√2 মনে হয়, তাই না, 2 দুগুণে 4 না কত আসবে 464, আচ্ছা 8, 4,8, তাহলে 4, প্লাস মাইনাস আছে, একটা এখানেও থাকবে এটা এখানেও থাকবে, জানো দুইটা পয়েন্টেরই ফোকাল দূরত্ব 8 হবে, তাই না, যেহেতু একটা সিমেট্রিক্যাল পয়েন্ট, সিমেট্রিক্যাল অক্ষরেখা অবশ্যই সিমেট্রিক্যাল এক্সিস এটা একটা, ঠিক আছে। সো অবশ্যই আমরা এই দুইটা পয়েন্ট পেয়ে যাবো। ধরো আমাকে এখানে ধরো y স্কয়ার ইকুয়ালস টু 16x না বলে যদি আমাকে বলে দেওয়া থাকে x স্কয়ার ইকুয়ালস টু 16y, তখন ফর্মুলাটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, ফোকাল দূরত্ব ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে a প্লাস y। খুব সাবধান। ধরো আবার আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, ধরো আমাদেরকে বলে দেওয়া আছে যে y স্কয়ার ইজ ইকুয়ালস টু আসছে 16 ইনটু x মাইনাস 4, এরকম দেওয়া আছে, তখন আমাদের ফর্মুলাটা কি হয়ে যাবে, ফোকাল দূরত্ব ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে a প্লাস x না থেকে এখন কি হয়ে যাবে x মাইনাস 4, x এর ভ্যালু বের করব, তারপর y এর ভ্যালু বের করব, ঠিক আছে। এইটাই হয়ে গেল তাহলে আমাদের আজকের এই লেকচারের সমাপ্তি। তাহলে ফোকাল দূরত্ব আমরা মোটামুটি আজকে মূলত হচ্ছে গিয়ে আমরা কনিক্স এর সম্পূর্ণ একটা অ্যানালাইসিস করছি, একটা শর্ট অ্যানালাইসিস, অবশ্যই শর্ট অ্যানালাইসিস, এগুলো কনিক্স একটা বড় চ্যাপ্টার, এখানে মূলত আমাদের সবকিছু আমাদের প্রত্যেকটা কনিক্স একদিন করে লাগে, আমরা একটা এখানে শর্ট একটা অ্যানালাইসিস করছি, যেখানে মূলত এমসিকিউর উপর বেশি ফোকাস দিছি, এমসিকিউর উপর শর্টকাট টেকনিক কিভাবে সলভ করতে হয়, কিভাবে আমরা কনিক্সটা পড়বো, সেভাবে আমরা একটু মোটামুটি একটা শর্ট ক্লাস হয়েছে। আশা করি তোমরা এই চ্যাপ্টারটা যেভাবে বলছি টাইপ ভিত্তিক ভাবে এন্ড কেস অ্যানালিসিস করে থিওরি অ্যানালিসিস করে অবশ্যই ফিগার ভিজুয়ালাইজ করে পড়ার চেষ্টা করবে। তো আমরা আমাদের নেক্সট ক্লাসগুলোতে আমরা অবশ্যই আমার যে স্টুডেন্টস গুলো আছে সেই স্টুডেন্টসের ইয়ার ভিত্তিতে আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে অ্যানালাইসিস করব, ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন না, শুধু ডিফারেন্সিয়েশন নিয়ে অ্যানালাইসিস করব, যেহেতু আমার কিছু স্টুডেন্টস তাদের প্রয়োজনের উপর ভিত্তি করে, তাদের কথার উপর ভিত্তি করে এটা নিয়ে অ্যানালাইসিস করব। সো নেক্সট ক্লাসটা তোমাদের দেখার আমন্ত্রণ রইল, নেক্সট ক্লাসটা হবে ডিফারেন্সিয়েশনের উপর। ধন্যবাদ সবাইকে।